আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা যেটা করতেছি যে একটা ক্লাসে একটা করে গ্রামার টপিক A to Z সব কিছু শেষ করতেছি যাতে তোমার 100% কভার হয়। সো এর আগে নাউনের উপর একটা ক্লাস আমি আপলোড দিয়েছি যেখানে নাউনের 100% সব কিছু একটা ক্লাসে আমি শেষ করেছি, এবং আজকে আমরা হচ্ছে প্রোনাউন পড়বো। সো প্রোনাউনের A to Z যা কিছু আছে এই একটা ক্লাসে আমরা শেষ করব। নাউনের থেকে প্রোনাউন টপিকটা যেহেতু একটু বড়, এই জন্য এখানে হয়তো একটু বেশি সময় লাগবে, বাট প্রোনাউনটা কিন্তু এতটাও কঠিন না। তুমি যদি একটু জিস্ট ধরতে পারো টাইপগুলো, তাহলে কিন্তু আইডেন্টিফিকেশন অফ প্রোনাউনের বিভিন্ন ধরন যেটা আছে, ধরন থেকে তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। এবং প্রোনাউন থেকে শুধু যে তোমার আইডেন্টিফিকেশন আসে এরকম না, এখান থেকে কিন্তু কারেকশনও আসে, ঠিক আছে। আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটার সাথেও কিন্তু এটা রিলেটেড। সো অনেক দিক দিয়ে কিন্তু আমাদের প্রোনাউনের গুরুত্ব অনেক বেশি, ঠিক আছে। সো আমরা হচ্ছে আজকের এই একটা ক্লাসে প্রোনাউনের A to Z সব কিছু শেষ করবো। এবং তোমাদেরকে বলে রাখি যে এই প্রোনাউনের এই ক্লাসটা তুমি যদি করো তাহলে তোমার একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, এবং অ্যাডমিশনের মধ্যে মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন সব কিছু তো কভার হবেই। এমনকি যারা বিসিএসের প্রিপারেশন নিচ্ছে অথবা জবের প্রিপারেশন নিচ্ছে সেগুলো প্রশ্ন, মানে ওই ক্যাটাগরির প্রশ্নও কিন্তু আমরা এই একটা ক্লাসে সলভ করবো, ঠিক আছে। সো যারা মানে যে ধরনের মানুষই থাকুক না কেন, ক্যাটাগরি থাকুক না কেন, তুমি একাডেমিক অথবা অ্যাডমিশন অথবা জব বিসিএস যেটার জন্যই তুমি পড়তেছো না কেন, প্রোনাউনের একটা ক্লাস তুমি যদি দেখো তাহলে তোমার 100% A to Z সব কিছু কভার হবে, ঠিক আছে। এবং এক ক্লাসে আমরা 100% কভার করতেছি এই সিরিজটাতে। এবং নাউন এবং প্রোনাউন তো আমরা করতেছি, এরপরে হচ্ছে বাকি যে গ্রামার টপিক আছে সেগুলো আমরা একে একে শেষ করব, ঠিক আছে। সো চলো বেশি দেরি না করে আমরা প্রোনাউনের আজকের যে ক্লাসটা আমরা শুরু করি। আচ্ছা, তাহলে দেখো প্রোনাউন জিনিসটা কি, খুবই ছোটোবেলা থেকে আমরা এটা পড়ছি। প্রোনাউনটা হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দ বসে সেটাকে আমরা প্রোনাউন বলি, ঠিক আছে। সো প্রোনাউনটা কি নাউনের পরিবর্তে যেটা বসে। সো এই জন্য প্রোনাউনকে আমরা কি বলতে পারি, প্রোনাউনকে আমরা বলতে পারি সাবস্টিটিউটিং ওয়ার্ড অথবা রিপ্লেসিং ওয়ার্ড, ঠিক আছে। সো প্রোনাউনকে আমরা কি বলতে পারি, সাবস্টিটিউটিং ওয়ার্ড অথবা রিপ্লেসিং ওয়ার্ড। সে কাকে সাবস্টিটিউট করতেছে, নাউনকে সাবস্টিটিউট করতেছে। সে কাকে রিপ্লেস করতেছে, নাউনকে রিপ্লেস করতেছে, ঠিক আছে। এই জন্য প্রোনাউনকে আমরা বলি সাবস্টিটিউটিং ওয়ার্ড অথবা রিপ্লেসিং ওয়ার্ড, ঠিক আছে। সো প্রোনাউন টেক্স প্লেস অফ নাউন। সো প্রোনাউনটা নাউনের টেক প্লেস করে, ঠিক আছে। সো এগুলো কি, এগুলো হচ্ছে ছোটোখাটো গ্যাপ ফিলিং কোশ্চেনে আসতে পারে, ঠিক আছে। ধরো একটা তোমার শূন্যস্থান দিয়ে দিলো, শূন্যস্থানে তোমাকে বললো যে প্রোনাউন ইজ আ ড্যাশ ওয়ার্ড, তখন তুমি ওইখানে দেখবে সাবস্টিটিউটিং অথবা রিপ্লেসিং অথবা এরকম সিমিলার কোনো একটা ওয়ার্ড আছে, ঠিক আছে। সো ওইটা তুমি তখন দাগাবা, ঠিক আছে। এরপরে প্রোনাউন টেক্স দ্য প্লেস অফ ড্যাশ, ঠিক আছে। সো কার প্লেস নাই, নাউনের প্লেস নাই। অ্যাডজেক্টিভের কি প্লেস নাই, অ্যাডভার্বের কি প্লেস নাই, না নেয় না। সো এগুলো অপশনে থাকলে দাগাবা না, দাগাবা কি নাউন, ওকে। সো প্রোনাউনটাকে, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এরপরে চলে আসি, আমরা এরপরে হচ্ছে প্রোনাউনের যে 8 প্রকার, 8টা প্রকার ভেদে আমরা পড়বো, ঠিক আছে। আচ্ছা, প্রোনাউন কয় প্রকার, 8 প্রকার। এখন এই মুহূর্তে তুমি জাস্ট আমার এই ভিডিওটা পজ করবা, পজ করে এই যে 8টা প্রকারভেদ যেটা আছে 8টা প্রকারভেদ একটু করে পড়ে ফেলবা, নামগুলো একটু পরিচিত হও। যদি আগে কেউ কখনো এই যে প্রোনাউনের যে টাইপের সাথে যদি পরিচিত না থাকো, ঠিক আছে, একটু নামগুলো পড়ে ফেলো। প্রত্যেকটা ডিটেলস আমরা যাবো, তোমার পড়া হয়ে যাবে, সমস্যা নেই। তো তারপরে একটু জাস্ট এখানে একটু রিভিউ করি যে আমরা কী কী পড়বো। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনটা কি, কোনো একটা ব্যক্তির পরিবর্তে যেটা বসে। ধরো আমি, ঠিক আছে, আমি যদি বলি যে আমি এখন খাচ্ছি, সো আই অ্যাম ইটিং নাও। কে খাচ্ছে বলো তো, শাহিন খাচ্ছে, তাই না, শাহিন, আমার নাম শাহিন। তো সো শাহিন শব্দটা হচ্ছে নাউন, শাহিনের পরিবর্তে এখানে কি বসছে, আই বসছে। সো আইটা কি হবে, আইটা হবে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সো কোনো একটা ব্যক্তির পরিবর্তে, ঠিক আছে, ব্যক্তিবাচক কোনো একটা নাম, এটার পরিবর্তে সরাসরি যে প্রোনাউন বসে সেটাকে বলে পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। তারপরে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ হচ্ছে ধরো কোনো একটা নাউন, ঠিক আছে, নাউন যেটা ইঙ্গিত করে সেটার পরিবর্তে একটা প্রোনাউন বসবে, প্রোনাউন বসে সেই নাউনটাকে আবার ইঙ্গিত করবে, ঠিক আছে। এরকমকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ। আমরা আসবো, কোনো সমস্যা নেই। এরপর ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্ন করা, রিলেটিভ হচ্ছে যুক্ত করা, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ মানে কি, ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে ভাগ করে দেওয়া, ঠিক আছে। যে প্রোনাউনটা তোমার হচ্ছে সবাইকে বোঝাবে না। ধরো সাম অফ দেম, আমি বললাম যে দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে। এরপর বললাম যে সাম অফ দেম হ্যাজ ডান ভেরি গুড, ঠিক আছে। তার মানে কি সবাইকে আমি বোঝাই নাই, সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে বা ভাগ করে কিছু সংখ্যককে বুঝাইছি যে তারা খুব ভালো কাজ করছে। সবাই কাজটা করছে কিন্তু তার মধ্যে কিছু সংখ্যক আছে তারা খুব ভালোভাবে কাজটা করছে। তাহলে সবাইকে না বুঝে সবার পরিবর্তে আমরা কিছু সংখ্যককে বুঝাইলাম, ভাগ করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ইনডিফিনিট মানে কি, ইনডিফিনিট মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না, ঠিক আছে, অনির্দিষ্টতা বোঝাবে, সেটা হচ্ছে ইনডিফিনিট। এরপর হচ্ছে রিফ্লেক্সিভ, সেলফ যুক্ত যেগুলো থাকবে সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ হবে। এরপর রেসিপ্রোকাল, ইচ আদার, অন অ্যানাদার, এই দুইটাই হচ্ছে রেসিপ্রোকাল,
ঠিক আছে? সো আমরা যখন যাব তো এই যে লাস্টে 2 থেকে 3টা খুবই সহজে হয়ে যাবে, বাকিগুলোর মধ্যে একটু আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? সো আমরা চলো বাকিটা দেখি। তোমরা আই হোপ যে 8 প্রকারের নামটা পড়ছো এবং নামগুলোর সাথে পরিচিত হয়েছো। ঠিক আছে? সো আমরা চলে আসো পড়ি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনকে আমরা কি বলি দেখো? ব্যক্তিবাচক বলি, তাই না? দেখো নামের সাথে কি আছে? ব্যক্তিবাচক। সো আমি যে উদাহরণটা দিলাম যে একটা ব্যক্তির নামের পরিবর্তে বসবে, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে? ব্যক্তির নামের পরিবর্তে বসবে, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেরকম আমি বললাম যে আমি খাচ্ছি, আমার নাম কি? শাহিন। তাহলে শাহিন খাচ্ছে, কিন্তু আমি কি শাহিন বলতেছি? আমি বলতেছি আমি খাচ্ছি। তাহলে আই অ্যাম ইটিং নাও। শাহিন ইজ ইটিং নাও এর পরিবর্তে বলতেছে আই অ্যাম ইটিং নাও। সো এই যে আইটা হচ্ছে ব্যক্তিবাচক একটা প্রোনাউন। ওকে? সো পার্সোনাল প্রোনাউন হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম বা ব্যক্তিবাচক প্রোনাউন। এখন আসো আমরা পার্সোনাল প্রোনাউন, যেটা পার্সোনাল প্রোনাউন কয় প্রকার বলতো? পার্সোনাল প্রোনাউন 3 প্রকার। সো এই 3 প্রকার পার্সোনাল প্রোনাউন নিয়ে যদি আমরা পড়ি, তাহলেই কিন্তু আমাদের পার্সোনাল প্রোনাউনের পড়া হয়ে যাবে ওভারঅল। ঠিক আছে? প্রকারভেদটা পড়লে আমাদের হয়ে যাবে। আচ্ছা, প্রকারভেদ যেটা, প্রকারভেদ হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সাবজেক্টিভ অথবা নমিনেটিভ, তারপর হচ্ছে অবজেক্টিভ, আর এটা হচ্ছে পসেসিভ। ঠিক আছে? এই 3 প্রকার হচ্ছে আমরা প্রোনাউন পাই। বুঝছো? পার্সোনাল প্রোনাউন পাই। সাবজেক্টিভ মানে কি? যদি ব্যক্তিটা একটা সাবজেক্টকে নির্দেশ করে, ব্যক্তি ধরো সাবজেক্ট হিসেবে ছিল, সো ওই সাবজেক্টের পরিবর্তে যেটা আমরা বসাবো সেটা কি? সেটা হবে হচ্ছে তোমার সাবজেক্টিভ অথবা নমিনেটিভ কেস। বুঝছো? কেস। তারপর হচ্ছে অবজেক্টিভ হলে কি? অবজেক্টের পরিবর্তে। আর পসেসিভ মানে কি? পসেসিভ কার বা কাহার এগুলো নির্দেশ করতে পসেসিভ বসে। ঠিক আছে? একটু বুঝাই দেখো। আমি যদি কে দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা কি পাবো? সাবজেক্টিভ অথবা নমিনেটিভ পাবো। আমি যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি, ঠিক আছে, সেটা আমরা কি পাবো? অবজেক্টিভ পাবো। আমি যদি কার দিয়ে প্রশ্ন করি, কার, কাদের এরকম দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা পাবো পসেসিভ কেস। ওকে? তাহলে দেখো, একটা ব্যক্তিকে বোঝাবে, একটা ব্যক্তিবাচক হইতে হবে আগে, তাই না? পার্সোনাল প্রোনাউনের তো শর্ত এটা ব্যক্তিবাচক হইতে হবে। ব্যক্তিবাচক হওয়ার পরে সেটা 3 রকম হইতে পারে। একটা, সে যদি সাবজেক্ট হিসেবে বসে, তাহলে সাবজেক্টিভ অথবা নমিনেটিভ। এখন সাবজেক্ট হিসেবে যে বসছে, এটা তুমি কেমনে বুঝবা? কে দিয়ে প্রশ্ন করবা? কি দিয়ে প্রশ্ন করবা? কে দ্বারা প্রশ্ন করবা। ঠিক আছে? এরপর অবজেক্ট হিসেবে বসতে পারে, সেটাকে আমরা বলতে পারি অবজেক্টিভ কেস। তাহলে এটা কেমনে পাবা? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাবা। ঠিক আছে? আবার নমিনেটিভ, এটা হচ্ছে কার দিয়ে প্রশ্ন করলে পাবা। ওকে? আচ্ছা, কার বা কাহার এটা দিয়ে প্রশ্ন করে তুমি হচ্ছে পসেসিভ কেসটা পাইতে পারো। এই 3 প্রকার। এখন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ফার্স্ট পার্সন হইতে পারে, তারপর হচ্ছে সেকেন্ড পার্সন হইতে পারে, থার্ড পার্সন হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ফার্স্ট পার্সন এটা এক প্রকার গেল, তারপর হচ্ছে তোমার সেকেন্ড পার্সন এটা আরেক প্রকার, থার্ড পার্সন পার্সোনাল প্রোনাউন, তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এবং প্রত্যেকটারে কি হইতে পারে? তোমার সাবজেক্টিভ অথবা নমিনেটিভ, অবজেক্টিভ এবং পসেসিভ। ঠিক আছে? এরকমভাবে হইতে পারে। তাহলে দেখো, তোমার ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা কি বলি? আই মানে হচ্ছে আমি, এটার প্লুরাল করলে আমরা, তাহলে আই, উই, মি, আস, তারপর হচ্ছে মাইন, আওয়ার্স। সো এগুলা হচ্ছে তোমার ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, এবং এটা কি হবে? এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন হবে। প্রথমত এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন হবে। পার্সোনাল প্রোনাউনের মধ্যে ফার্স্ট পার্সন হবে। এখন ফার্স্ট পার্সনের বিভিন্ন রূপ আছে, সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ নাকি পসেসিভ। সাবজেক্টিভ তুমি কীভাবে পাবা? কে দিয়ে প্রশ্ন করবা। অবজেক্টিভ তুমি কীভাবে পাবা? কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা। পসেসিভ তুমি কেমনে পাবা? কার দিয়ে প্রশ্ন করে পাবা। ঠিক আছে? যেরকম আই, এটা সাবজেক্ট হিসেবে বসে, এটার প্লুরাল হচ্ছে উই। ঠিক আছে? মি, আইয়ের অবজেক্টিভ ফর্মটি কি? মি। ঠিক আছে? আর উইয়ের অবজেক্টিভ ফর্মটা কি? আস। তারপর আই, এটাকে আমরা পজিটিভ করলে কি পাই? মাইন। কার পেন? আমার পেন, আমার কলম। ঠিক আছে? তাহলে এটা কি বলি? কার দিয়ে প্রশ্ন করে পাই। সো মাই। বুঝছো? তারপর হচ্ছে আওয়ার বা আওয়ার্স, এটা হচ্ছে প্লুরাল রূপ। বুঝছো? সো ফার্স্ট পার্সন এখানে গেল। এরপরে সেকেন্ড পার্সন, ইউ আমরা বুঝি, ইউ দিয়ে হচ্ছে সেকেন্ড পার্সনকে বোঝায়, তাই না? সো ইউ তোমার সাবজেক্ট হিসেবে বসতে পারে, ইউ হচ্ছে তোমার অবজেক্ট হিসেবে বসতে পারে। ইউ আবার পসেসিভ, ইউর অথবা ইয়োর্স। বুঝছো? এটা হচ্ছে পসেসিভ হিসেবে বসে ইউ এর ফর্ম। বুঝছো? সো সেকেন্ড পার্সনে শুধু ইউ আছে, এটা জানলেই হবে। এবং এইখান থেকে 2টা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের জানার প্রয়োজন, সেটা হচ্ছে ইউকে সাবজেক্ট অবস্থায় মাঝে মাঝে কি বলে? দাও বলে। ঠিক আছে? ইউকে সাবজেক্ট অবস্থায় মাঝে মাঝে কি বলে? দাও বলে। THOU উচ্চারণ হচ্ছে দাও। এই দাওটা হচ্ছে ইউ এর সাবজেক্টিভ রূপ। তার মানে ইউ মাঝে মাঝে সাবজেক্ট হিসেবে কি বসতে পারে? দাও বসতে পারে। বুঝছো? ইউকে মাঝে মাঝে আমরা দাও তুমি দেখতে পারো কোথাও, দাও লেখা আছে। এটা খুব সাধারণত নর্মালি ইউজ হয় না, বাট খুব কঠিন প্রশ্ন করলে তোমাকে এটা দিতে পারে। ঠিক আছে? সাবজেক্টে ইউ না দিয়ে তোমাকে কি দিতে পারে? দাও দিতে পারে। আবার আমরা দেখলাম যে ইউ এর যে অবজেক্টিভ ফর্ম, সেটা কিন্তু ইউ নিজেই, সেটাতে কিন্তু ইউ
নিজেই, ঠিক আছে। সো অবজেক্টিভ ফর্মটা কি ডি, ডি টিএইচ ডাবল ই ডি। সো এই যে দাও, দাওটা হচ্ছে সাবজেক্টিভ হিসেবে বসতে পারে, আর ডি এটা হচ্ছে অবজেক্টিভ হিসেবে বসতে পারে। কিসের বলো তো? ইউ এর, বুঝছো? ইউ এর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। ডান তাহলে আমাদের। তাহলে দেখো ইউকে আমরা সাবজেক্টিভ অবস্থায় দাও এবং অবজেক্টিভ অবস্থায় দি হিসেবে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা ইউ গেল সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন আমাদের শেষ, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, এরপরে কি, এরপর হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে। থার্ড পার্সন তোমার হচ্ছে কি অন্য কেউ যে উপস্থিত নাই, যে ফার্স্ট সেকেন্ড থার্ড, এটাকে কেমনে কেমনে এটা মিন করে জানো? মানে ব্যক্তি যখন নিজে কাজটা করতেছে এটা হচ্ছে ফার্স্ট পার্সন, ঠিক আছে। আরেকজন যখন উপস্থিত আছে সেটা হচ্ছে সেকেন্ড পার্সন, কাজ করার সময় আরেকজন উপস্থিত আছে সেটা হচ্ছে সেকেন্ড পার্সন, এবং যে উপস্থিত নাই তাকে থার্ড পার্সন হিসেবে ধরা হয়, বুঝছো? যেরকম সে একজন বলা হচ্ছে যে সে কাজটা ঠিক মতন করে নাই, সো এই যে সে নির্দেশ করতেছে, সে কি এখানে উপস্থিত আছে? নাই তো, তাই না? এই জন্য ওইটা হচ্ছে থার্ড পার্সন। ধরো আমি এবং তুমি আসি, তাহলে ইউ দিয়ে আমি তোমাকে বুঝাইলাম, সো তুমি এখানে আসো, উপস্থিত আসো, এটা হচ্ছে সেকেন্ড পার্সন, ওকে। এবং আমি নিজে সরাসরি কাজটা করতেছি, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। সো থার্ড পার্সনের ক্ষেত্রে হি শি দে, হিম হার, দেয়ার হিজ হার, দেয়ার দেয়ার্স, ঠিক আছে। মানে প্রথমটা হচ্ছে তোমার সিঙ্গুলার, পরেরটা হচ্ছে প্লুরাল, যেরকম হি অথবা শি এটা হচ্ছে সিঙ্গুলার, এটার প্লুরাল রূপ কি দে। হিম অথবা হার এটা হচ্ছে সিঙ্গুলার, দেয়ার এটা হচ্ছে প্লুরাল রূপ, ঠিক আছে। হিজ অথবা হার, তারপর প্লুরাল রূপটা কি দেয়ার অথবা দেয়ার্স, বুঝছো? প্রথমে সিঙ্গুলার এরপরে প্লুরাল, এভাবে করে ভাগ করা হয়েছে, বুঝছো? তাহলে খুবই সহজ। পার্সোনাল প্রোনাউনটা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সনে যা যা আছে এগুলার সাবজেক্টিভ অবজেক্টিভ এবং নমিনেট পসেসিভ রূপ যেগুলো আছে সেগুলোই হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। এই যে তিন প্রকার কেস, তিন প্রকার, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, আর এটা হচ্ছে পসেসিভ কেস। আমি বলছি এগুলো নিয়ে কথা বলছি, তুমি জাস্ট এই চারটা পড়বা, ঠিক আছে। কেস নিয়ে এত বিস্তারিত এখন লাগবে না। সাবজেক্টিভ কেসটা কি, কে দিয়ে প্রশ্ন করে যেটা পাই সেটা হচ্ছে সাবজেক্টিভ কেস, কাকে বা কী দিয়ে প্রশ্ন করে পাই আমরা অবজেক্টিভ কেস, এবং কার বা কার দিয়ে প্রশ্ন করে পাই আমরা কি পসেসিভ কেস, ঠিক আছে। সো এই চারটাতে যা কিছু আছে সবগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দেখো খুবই সহজ। তাহলে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন যেটা আছে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই যে দেখো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন যা কিছু এখানে আছে সব কিছুই কী হবে? পার্সোনাল প্রোনাউন হবে, বুঝছো? এরপরে একটা সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল হইতে পারে, তারপর নমিনেটিভ অবজেক্টিভ এবং পসেসিভও হইতে পারে। পসেসিভের মধ্যে সিঙ্গেল পসেসিভ, ডাবল পসেসিভ, ট্রিপল পসেসিভ, ঠিক আছে। মাই মাইন অফ মাইন, আওয়ার আওয়ার্স অফ আওয়ার্স, ইয়োর ইয়োর অফ ইয়োর্স, ঠিক আছে। ইয়োর্স ইয়োর্স অফ ইয়োর্স, হি হিজ হিজ অফ হিজ, দেয়ার দেয়ার্স অফ দেয়ার্স। খুবই সহজ, বুঝছো? তাহলে পার্সোনাল প্রোনাউনের মধ্যে যা কিছু পড়ে সব কিছুই কিন্তু এই একটা ছকে নিয়ে আসা হয়েছে এবং খুবই সহজ। ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সনের মধ্যে কোনো ব্যক্তির পরিবর্তে যেগুলো বসে সেগুলো হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। ডান, তাহলে আমাদের পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। আচ্ছা, আমি যখন এক একটা টাইপ শেষ করব, প্রোনাউনের একটা টাইপ যখন শেষ করব, তোমরা কি করতে পারো? ভিডিওটা পজ করে একটু মানে চিন্তা করতে পারো যে কী কী তুমি পড়লা, পার্সোনাল প্রোনাউন কাকে বলে, তুমি কি এটা নিজে নিজে বুঝছো কি না, ঠিক আছে। উদাহরণগুলো কি তুমি কি এটা বুঝছো কি না। সো নিজেকে এভাবে প্রশ্ন করবো, প্রশ্ন করলে দেখবে যে খুব ভালো পড়া হয়ে যাইতেছে, ওকে। আচ্ছা, এরপরে আসো ইমপার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন যেহেতু আমরা পড়লাম, সাথে আমাদের ইমপার্সোনাল প্রোনাউনটাকে পড়তে হবে, ঠিক আছে। ইমপার্সোনাল প্রোনাউনকে কীভাবে নির্দেশ করা হয়? এটা হচ্ছে ইট, ইটকে ইমপার্সোনাল প্রোনাউন বলে, ঠিক আছে। এবং এই ইট যখন অর্থ প্রকাশ করে না তখনই ওটা ইমপার্সোনাল প্রোনাউন। খুব সহজে কেমনে লিখতে পারি আমরা? অর্থ প্রকাশ করে না, ঠিক আছে। ইট যখন অর্থ প্রকাশ করে না তখন এটাকে আমরা কি বলতে পারি? ইমপার্সোনাল প্রোনাউন বলতে পারি। যেরকম ইট রেন্স, এখন বৃষ্টি হচ্ছে, তাহলে ইট মানে কি আমরা কি জানি? ইট মানে কোনো একটা থার্ড পার্সন, মানে কোনো একটা বস্তু, ঠিক আছে, বা ইতর প্রাণী, এটার পরিবর্তে বোঝাই, উহাকে বোঝাই বা ইহাকে বোঝাই, ঠিক আছে, এভাবে আমরা বলি, তাই না? বাট ইট রেন্স এখানে কি তোমার হচ্ছে পাইছে, তোমার হচ্ছে এই যে ইটের যে অর্থটা কি প্রকাশ পাইছে? অর্থটা এখানে প্রকাশিত হয় নাই। সো এই জন্য ইটটা কী হবে? ইটটা হবে হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। ইটটা কী হবে? ইমপার্সোনাল প্রোনাউন। এবং ইমপার্সোনাল প্রোনাউনের সাথে যে ভার্ব থাকবে সেটাকে আমরা বলতে পারি ইমপার্সোনাল ভার্ব। তাহলে কি বললাম? খুবই সহজ। ইট যখন, বা এই যে পার্সোনাল প্রোনাউন ইউও হইতে পারে, ঠিক আছে, ইউও বসতে পারে। ইউ যখন একটা জেনারেল কোনো কিছু একটা বোঝাবে, ঠিক আছে, ইউ যখন তার অর্থ প্রকাশিত করবে না, বা ইট সব থেকে কমনলি বোঝায় ইট, ঠিক আছে। সো ইট যখন তার অর্থ প্রকাশ করবে না
যখন তার অর্থ প্রকাশ করবে না তখন সে আর পার্সোনাল থাকবে না, কি হয়ে যাবে, ইমপার্সোনাল হয়ে যাবে। ঠিক আছে, সো ইমপার্সোনাল প্রোনাউনের সাথে যে ভার্বটা থাকে তাকে আমরা বলি ইমপার্সোনাল ভার্ব। ঠিক আছে, অর্থ প্রকাশ না করলেই ইমপার্সোনাল প্রোনাউন এবং যে ভার্বটা থাকবে সেটাকে বলা হয় ইমপার্সোনাল ভার্ব। ওকে, আচ্ছা, দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, ইট হ্যাজ 4 legs। এখন দেখো তো এই ইটটা এই কাউটাকেই বোঝাইতেছে না। দ্য কাউ ইজ ইউজফুল অ্যানিমাল, ঠিক আছে, ইট হ্যাজ 4 legs। এই যে কাউয়ের বা এটার কি আছে, 4টা পা আছে। তাহলে এই ইটটা কিন্তু একটা অর্থ প্রকাশ করতেছে, যেটা কাকে বোঝাইতেছে, এই কাউকে বোঝাইতেছে। বুঝছো? সো এটা কি হবে, এটা অবশ্যই পার্সোনাল হবে। তারপরে দেখো, আই পারচেজড আ বুক, ইট ওয়াজ নাইস। দেখো এই বুকটাকে বোঝাইতেছে, যেটা হচ্ছে নাইস। তাহলে এখানে কি পার্সোনাল হবে, অর্থ প্রকাশ করছে। বাট ইমপার্সোনাল কখন, যখন সে অর্থ প্রকাশ করবে না এবং তার সাথে যে ভার্বটা থাকবে সেটাকে আমরা বলতে পারি ইমপার্সোনাল ভার্ব। ওকে, তাহলে পার্সোনাল এবং ইমপার্সোনাল মধ্যে আমরা পার্থক্য দেখলাম এবং সাথে কিন্তু আমরা উদাহরণটাও দেখলাম। পার্সোনাল কীরকম উদাহরণ আসতে পারে সেটা আমরা দেখলাম ইটের, এবং ইমপার্সোনাল কীরকম সেই টাইপের উদাহরণও কিন্তু আমরা দেখলাম। ওকে, তাহলে পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভ এই জিনিসটা কি একটু দেখি। দেখো, নাউনের পূর্বে যে শব্দটা বসে সেটা সবসময় অ্যাডজেক্টিভ হয়ে যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। নাউনের পূর্বে যেটা বসে সেটাকে আমরা কী হিসেবে লিখতে পারবো, অ্যাডজেক্টিভ হিসেবে লিখতে পারবো। ঠিক আছে, যেরকম তোমার দিস ইজ মাই পেন, বুঝছো, এইখানে এই যে মাইটা, যেটা মাইটাকে কি বলতে পারি আমরা, অ্যাডজেক্টিভ বলতে পারি। ঠিক আছে, এবং দেখো এইখানে যেহেতু নাউন আছে, মাইন থাকলে মাইন সবসময় শেষে বসে না, মাইনের পরে কখনো নাউন বসবে না। তবে হার্সের পরে, মানে এখানে তোমাকে বুঝাইছে যে মাই হবে নাকি মাইন হবে, তুমি কোনটা লিখবা। ঠিক আছে, মাই হবে নাকি মাইন হবে, তুমি আগে সব কিছু বাদ দাও, তুমি এখানে আসো, মাই হবে নাকি মাইন হবে এটা তোমাকে আইডেন্টিফাই করতে বলছে, দুইটার মধ্যে একটা পিক করতে বলছে। ঠিক আছে, এরপরে এখানে হার হবে নাকি হার্স হবে এটা তোমাকে পিক আপ করতে বলছে। এখন দেখো, আমরা কি মাইন পেন কখনো বলি না, আমরা কি বলি, মাই পেন বলি। সো এখানে কি মাই হবে। তারপর হার্স রিং বলি নাকি হার রিং বলি, হার রিং বলি। ঠিক আছে, সো এই যে মাইন এবং হার্স এগুলোর পরিবর্তে কখনো নাউন বসে না। এই যে এটা পসেসিভ প্রোনাউনের মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, সো এগুলা পসেসিভের পরে নাউন বসে না, নাউন বসে না। ঠিক আছে, যদি নাউন বসে, বুঝছো, নাউন কি বসছে, বসে না। সো নাউন বসবে কোথায়, মায়ের পরিবর্তে নাউন বসবে। আর নাউন বসলে এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মাইনের পরিবর্তে নাউন, মাইনের পরে কখনো নাউন বসবে না। ঠিক আছে, সো আমি যদি এটাকে মাইন দিয়ে লিখতে যাই তাহলে কি লিখতাম বলো তো, দিস পেন ইজ মাইন, এভাবে লিখতাম। ঠিক আছে, দিস পেন ইজ মাইন, যদি আমরা মাইন ইউজ করতাম এভাবে লিখতাম। সো যেহেতু তোমার হচ্ছে পেনটা কোথায় আছে, দিস পেন ইজ মাইন এভাবে লিখতাম। ঠিক আছে, বাট এখানে দেখো পেনটা শেষে আছে, বুঝছো, সো মাইনের পরে এরকম নাউন কখনো বসবে না। কিভাবে বসবে, দিস ইজ মাই পেন এভাবে বসবে। ঠিক আছে, এবং দেখো প্রথমে আমরা দেখলাম যে মাই হবে নাকি মাইন হবে, এটা আমরা বের করলাম। এরপরে দেখো তোমার হচ্ছে মাই পেন, এটা একটা নাউন না, নাউনের পরিবর্তে যেটা বসে সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেটা কি অ্যাডজেক্টিভ হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, কোন অ্যাডজেক্টিভ হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমাদের ডান, ক্লিয়ার তাহলে আমাদের। ঠিক আছে, তাহলে এটা হবে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং তোমার হচ্ছে এটার পরিবর্তে কি বসবে, নাউন, এটার পরে নাউন বসবে। ঠিক আছে, এবং মাইন ইউজ করলে এটার পরে কখনো নাউন বসবে না। তাহলে আমাদের পসেসিভটা গেল। এরপরে আচ্ছা, পার্সোনাল কিন্তু আমাদের তাহলে শেষ। তাহলে পার্সোনাল থেকে আমরা কি কি পড়ছি, পার্সোনাল কাকে বলে, তারপরে এটা যে 3টা প্রকারভেদ সেটা পড়ছি, এবং পার্সোনাল প্রোনাউনের যে পুরা চার্ট এটার বাইরে আর নাই। ঠিক আছে, পুরা চার্ট আমরা পড়ছি। তারপরে ইউ এর পরিবর্তে সাবজেক্ট হিসেবে দাও, অবজেক্ট হিসেবে দি বসে, এগুলো আমরা পড়ছি। তারপরে ইমপার্সোনাল কাকে বলে সেটা আমরা পড়ছি, এবং পসেসিভের ক্ষেত্রে পসেসিভ অ্যাডজেক্টিভ কি সেটা আমরা পড়ছি। ঠিক আছে, এবং মাই এবং মাইন কোনটার পরে নাউন বসে কোনটার পরে নাউন বসে না, এরকম জিনিসগুলো আমরা দেখছি। ঠিক আছে, তো এরপর আসো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভটা কি, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর পরিবর্তে বসে উহাকেই নির্দেশ করবে। ঠিক আছে, আমি একটু দেখি, সার্চ আর ইন্টেলিজেন্ট। দেখো সার্চ আর ইন্টেলিজেন্ট, তো এখানে আর বসছে, তার মানে কি কিছু মানুষ বা জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে যারা ইন্টেলিজেন্ট। ঠিক আছে, ধর কয়েকটা মানুষকে বোঝানো হয়েছে, রহিম, করিম, জলিল, সবাইকে 5-6 জন আছে। সো তারা ইন্টেলিজেন্ট। ওই যে 5-6টা নাম, যে নামের পরিবর্তে এখানে কি বসে, দেখো তো সার্চ বসছে।
সাচ বসে কিন্তু ওই নামগুলাকেই মিন করতেছে। তার মানে কি নাউনের পরিবর্তে বসবে, বসে ওইটাকেই নির্দেশ করবে, ওটাকে বলে ডেমনস্ট্রেটিভ। ঠিক আছে, ব্যক্তি, বস্তু, প্রাণী এগুলোর পরিবর্তে মানে নাউনের পরিবর্তে বসবে, বসে উহাকেই নির্দেশ করবে, এটাকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, দেখো সার্চ আর ইন্টেলিজেন্ট, এটা গেল, এটা আমরা পড়লাম। এরপরে আসো, এরপর এটা দেখো, দ্য ক্লাইমেট অফ ঢাকা ইজ বেটার দ্যান দ্যাট অফ চিটাগাং। এখন দেখো এটা কিসের পরিবর্তে দ্যাট বসছে, এই যেখানে ক্লাইমেট, তাহলে ক্লাইমেট অফ ঢাকা, তাহলে ঢাকার কি জলবায়ু, ঠিক আছে, তাহলে এই যে জলবায়ুর পরিবর্তে কি বসছে, দ্যাট বসছে, তাহলে ইজ বেটার দ্যান ক্লাইমেট অফ চিটাগাং, এটা বলতে পারতাম, দ্য ক্লাইমেট অফ ঢাকা ইজ বেটার দ্যান ক্লাইমেট অফ চিটাগাং, তাহলে ক্লাইমেটের পরিবর্তে এখানে দ্যাট বসছে, তাই না? তাহলে আমরা যদি আবার ক্লাইমেট ইউজ করতাম তাহলে কীভাবে লিখতাম, দ্য ক্লাইমেট অফ ঢাকা ইজ বেটার দ্যান ক্লাইমেট অফ চিটাগাং, ক্লাইমেট অফ চিটাগাং এভাবে লিখতাম। সো এখানে দেখো ক্লাইমেটের পরিবর্তে কি বসছে, ক্লাইমেটের পরিবর্তে দ্যাট বসছে, এবং দ্যাট বসে কিন্তু সে আবার ওই ক্লাইমেটটাকেই নির্দেশ করতেছে, ঠিক আছে? তাহলে দেখো নাউনের পরিবর্তে বসে সেই নাউনটাকেই নির্দেশ করে, সেটাকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন জিনিসটা কি, এটা আমাদের ডান, ঠিক আছে? জিনিসটাকেই সেটা আমরা শিখলাম যে নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে তাকেই নির্দেশ করবে। আচ্ছা, এখন কিছু ব্যতিক্রম আছে, যেরকম হি থিঙ্কস সো, সে ওই জিনিসটাই ভাবতেছে, এটা থিঙ্কের পরে মানে ভার্বের পরে সো বসলে এটা তোমার হচ্ছে ডেমনস্ট্রেটিভ যে প্রোনাউন যেটা আমরা শিখলাম সেটাই হয়, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়েছে এখানে, ঠিক আছে? এটাতে কোনো ডাউট নাই, বুঝছো? দেখো সে, থিঙ্ক, টেল এগুলোর পরে পরে যদি সো বসে, এগুলোর পরে যদি সো বসে তাহলে কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনই হয়, ঠিক আছে? তাহলে দেখো সে, থিঙ্ক, টেল এই যে তোমার ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর পরে যদি সো বসে তাহলে কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবেই সে বসে, যেটা আমরা দেখলাম এইখানে। বাট এখন দেখো কি হইতেছে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। দেখো এই যে উইক, যেটা উইকটা কি, উইকটা হচ্ছে এক প্রকার অ্যাডজেক্টিভ, এবং সো কাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, এই জন্য এই সোটা কি হবে, সোটা হবে হচ্ছে অ্যাডভার্ব, কি হবে, সোটা হবে হচ্ছে অ্যাডভার্ব, যেহেতু অ্যাডজেক্টিভকে মডিফাই করছে এই জন্য এটা কি হবে, এই জন্য এটা হবে অ্যাডভার্ব, ঠিক আছে? এটা কি হবে, এটা হবে হচ্ছে অ্যাডভার্ব। এরপরে আসো, হি ইজ ইল সো হি কুড নট গো টু স্কুল। তাহলে এখন দেখো দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, হি ইজ ইল একটা সেন্টেন্স, একটা হি কুড নট গো টু স্কুল এটা আরেকটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে যদি যুক্ত করে তাহলে ওটা কি হয়ে যায়, কনজাংশন হয়ে যায়, ঠিক আছে? তাহলে দেখো এই একটা সো অ্যাডজেক্টিভ হিসেবেও বসতে পারে, কনজাংশন হিসেবেও বসতে পারে, আবার সে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবেও বসতে পারে, ঠিক আছে? এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে এই যে সোটা সেটা কি কিসের পরে হবে, সে, থিঙ্ক, টেল এগুলার পরে হবে, ঠিক আছে? হি থিঙ্কস সো মানে কি, সে ওই একই জিনিসটাই চিন্তা করতেছে, বুঝছো? সে ওই একই জিনিসটাই চিন্তা করতেছে, এটা বুঝাইতে তোমার হচ্ছে এখানে সো ব্যবহৃত হয়েছে। সো তাহলে কি, সে, থিঙ্ক, টেল এগুলোর পরিবর্তে যদি সো হয় তাহলে এটাকে আমরা কি বলবো, ডেমনস্ট্রেটিভ বলবো, বুঝছো? আর তোমার হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করলে অ্যাডভার্ব, এবং কনজাংশনকে যদি, কনজাংশন কখন বসবে, যদি দুইটা সেন্টেন্সকে যুক্ত করে তখন আমরা বলবো কনজাংশন। ওকে, তাহলে আমাদের এটা স্লাইডটা ডান। এবং দেখো কোনো স্লাইড তুমি আমি বলার পর তুমি ওই স্লাইডটার চেঞ্জ করার আগে তুমি পজ করে ওই স্লাইডটাতে কী কী আছে একবার কিন্তু দেখেও ফেলতে পারো, তাহলে তোমার সাথে সাথে পড়াটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবং এটা কিন্তু আমার নিজের বানানো এই টাইপের নোট, বুঝছো? এরপর আমি হচ্ছে করাইছি, তোমার হচ্ছে স্লাইড মেকারকে দিয়ে স্লাইড মেক করাইছি। তো স্লাইড মেকার তো নিজে নিজে এইগুলো স্লাইড মানে নোট এভাবে করে নাই, তাই না? নোটটা তো আমারই। সো এটা বলেই তোমার হচ্ছে সব কাভার হবে। এরপর আসো অন অথবা অনসের ব্যবহার। আচ্ছা, দিস ইজ ইয়োর পেন, ইট ইজ গুড ওয়ান। দেখো এই যে আমরা এত কিছু লেখা আছে এগুলো না দেখলেও চলবে, ঠিক আছে? তুমি পরে এটা বসে বসে দেখবা, যদি তোমার ইচ্ছা জাগে তুমি সরাসরি উদাহরণে চলে আসো, আমি যে কথাটা বলছি সেটা দিয়ে তুমি বের করতে পারবা। দেখো দিস ইজ ইয়োর পেন, দিস ইজ ইয়োর পেন, ইট ইজ গুড ওয়ান। তাহলে এই যে দেখো এই পেনটাকে নির্দেশ করতেছে না, হ্যাঁ? ইট ইজ গুড ওয়ান কাকে বলতেছে, এই পেনটাকে বলতেছে যে এটা ভালো। তাহলে দেখো নাউনের পরিবর্তে বসে তাকে নির্দেশ করতেছে, তাহলে এটা কি হবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে। ডান। এরপর আসো ওয়ান শুড ডু অনস ডিউটি, তাহলে একজনকে তার ডিউটি করতে হবে, ঠিক আছে? এখন দেখো অন, এখানে দেখো এই অনটা কিন্তু কি, এখানে অন বসছে কিন্তু এই অনটা পেনটাকে নির্দেশ করছে, কিন্তু এই অন কি কাউকে নির্দেশ করছে,
করে নাই। সো অনির্দিষ্টতাবাচক একটা প্রকারভেদ আমরা কিন্তু সহজ শুরুতে দেখছি যে ইনডিফিনিট সেটা কি বোঝায়, অনির্দিষ্টতা বোঝায়। তাহলে এইখানের অন যেটা আছে সেটা কি অনির্দিষ্টতা বোঝাইছে, ঠিক আছে। কাকে ডিউটিটা করতে হবে সেটা নির্দিষ্ট করে বলে নাই। সো এইখানকার যে অন সেটা হচ্ছে অনির্দিষ্টতাবাচক বোঝাইছে, এই জন্য এখানে কি হবে, ইনডিফিনিট প্রোনাউন হবে, ঠিক আছে। এই জন্য আমি তোমাকে বললাম যেগুলো আসলে মুখস্থ করার কিছু না, তুমি যদি জাস্ট জিসটা বুঝো, তুমি যদি থিমটা বুঝো, তাহলে কিন্তু সবগুলো খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। প্রথমটার অন যেটা সেটা কিন্তু ওই পেনটাকে নির্দেশ করছে, তাহলে ওই পেনের পরিবর্তে বসে তাকেই যখন নির্দেশ করতেছে তখন আমরা বলতেছি ডেমনস্ট্রেটিভ। আর পরের যে অন সেটা অনির্দিষ্টতা বোঝাইছে, ঠিক আছে। একজনকে ডিউটি করতে হবে, কাকে করতে হবে এটা বলে নেই, বুঝছো। সো এই জন্য পরের অনটা কি হলো, ইনডিফিনিট প্রোনাউন হলো। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। কারেকশন, খুবই 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 ইম্পর্টেন্ট কারেকশন। আমি ছোটো ছোটো ভিডিও দিয়ে এই কারেকশনগুলো কিছু কারেকশন তোমাদেরকে পড়াইছি। সো তারপরেও ওভারঅল আমরা এখানেও পড়ি, ঠিক আছে। যদি ভালো কাজ বোঝাই তাহলে কি হবে, 231 হবে। ধরো একটা সেন্টেন্সে তোমার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তিনটা পারসনই আছে এবং ভালো কাজ বোঝাচ্ছে, তাহলে তোমার যে সেন্টেন্সটার যে তুমি পারসনটা কীভাবে লিখবা, সবার আগে সেকেন্ড পারসন দিবা, তারপর থার্ড পারসন দিবা, তারপর ফার্স্ট পারসন দিবা। কেন দেওয়া হচ্ছে, কোনো ভালো কাজ হলে সরাসরি তোমার পাশে যে উপস্থিত আছে সেকেন্ড পারসন, আমি কি বলছিলাম যে তোমার সাথে যে উপস্থিত আছে সে হচ্ছে সেকেন্ড পারসন, ঠিক আছে। সো তাকে আগে তুমি ভালো কাজের জন্য বাহবা দিবা। থার্ড পারসন যে নাই তাকে এরপরে দিলা, বুঝছো। এরপরে কি, আমি নিজে। সো ভালো কাজের বাহবা নিজে সবসময় সবার পরে নিতে হবে, ঠিক আছে। এই জন্য 231। তাহলে এখানে কী হবে দেখো তো, ভালো কাজ বোঝাইলে আই, ইউ অ্যান্ড হি আর ফ্রেন্ডস, ঠিক আছে। ভালো কাজ অথবা তোমার যদি ভালো মন্দ কোনোটা না বোঝাই, সাধারণ একটা সেন্টেন্স, দুই ক্ষেত্রেই তোমার 231, ঠিক আছে। ভালো কাজ অথবা ভালো মন্দ কোনোটাই যদি না বোঝায়, ভালো যদি কোনো একটা ভালো কাজ প্লাস ভালো অথবা মন্দ কোনোটা ই বোঝায়নি, ঠিক আছে, সাধারণ একটা সেন্টেন্স, এরকম ক্ষেত্রে তোমার কি 231 হবে, ঠিক আছে। তাহলে দেখো 2 তার মানে কি ইউ, সেকেন্ড পারসন আগে, তারপরে 3 তার মানে কি আই, ইউ অ্যান্ড হি, থার্ড পারসন, ঠিক আছে, যে নাই, হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, ঠিক আছে, ডান। তাহলে 231 রুল। এরপরে যখন কোনো একটা মন্দ কাজ এখন দোষ আরোপ করা, সেক্ষেত্রে কি হবে, 123 হবে। যখনই দোষের কথা চলে আসবে তখনই কি হবে, 123 হবে। দোষ আসলেই 123, ঠিক আছে। কারণ দোষের ভাগিদার সবসময় আগে নিজেকে নিতে হবে, এরপর যে আরেকজন আছে তাকে, এরপর যে উপস্থিত নাই তাকে পরে দিতে হবে, ঠিক আছে। তো এখানে কি হবে, এখানে হবে হচ্ছে দোষের ভাগিদার আগে নিজে, তাহলে ফার্স্ট পারসন আই, তারপর সেকেন্ড পারসন ইউ, তারপর থার্ড পারসন অ্যান্ড হি, তারপরে আর গিলটি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের মন্দ কাজের ক্ষেত্রে। সো ভালো কাজের ক্ষেত্রে 231, অথবা ভালো মন্দ কোনোটা না বুঝাইলেও কি হবে, 231 হবে। এবং খারাপ কাজের ক্ষেত্রে বা কোনো একটা গিলটি বা হচ্ছে তোমার দোষ নেওয়া, এটার ক্ষেত্রে 123, ঠিক আছে। সো দোষ নেওয়ার ক্ষেত্রে 123, বাকি সব কিছু ক্ষেত্রে তোমার কি হবে, 231 হবে। আচ্ছা, এরপর আসো ইন্টারোগেটিভ প্রোনাউন। আমাদের কিন্তু ডেমনস্ট্রেটিভ শেষ, তো আমাদের প্রথম দুইটা শেষ। আমাদের ক্লাসের মোটামুটি কতক্ষণ হয়েছে, 25 থেকে 25 মিনিট হওয়ার কথা, ঠিক আছে। তো আমরা কিন্তু দুইটা শেষ করে ফেলছি। এরপরে চলে আসো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবোধক, প্রশ্ন করা বোঝাইলেই ওটা হবে ইন্টারোগেটিভ, প্রশ্ন করা বোঝাইলেই হবে ইন্টারোগেটিভ। বাট এইখানে মাঝে মাঝে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন আবার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ দুইটা রিলেটেড, ঠিক আছে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কখন হবে, যদি ইন্টারোগেটিভ প্রোনাউন এটার পরে নাউন হয়, ঠিক আছে। এটার পরে যদি নাউন বসে, আমরা জানি নাউনের পূর্বে আবার কি বসে, অ্যাডজেক্টিভ বসে। সো ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে যদি নাউন আসে তখন ওই ইন্টারোগেটিভ প্রোনাউনটা হয়ে যাবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এটা একটা। আরেকটা হচ্ছে প্রশ্ন করতে বলে, যে একটা সেন্টেন্স তোমাকে দিয়ে দিবে, বলবে যে এটাকে যদি প্রশ্ন করতে চাই, মেক কোশ্চেন, সো এটার যদি প্রশ্ন বানাতে চাই তাহলে কি প্রশ্ন বানাবো, ঠিক আছে। সো আমি এগুলো দেখাবো, সমস্যা নেই। তাহলে হু, হোয়াট, হুম, হুজ, এগুলো হচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে, যেগুলোতে আমরা প্রশ্ন করি, খুবই সহজ। আচ্ছা, চলে আসো হু এর ব্যবহার। হু কাকে নির্দেশ করে, সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাকেই আমরা আমাদের হু দিয়ে নির্দেশ করতে পারি, ঠিক আছে। বাট হু এর ক্ষেত্রে একদম কারেক্ট অবজেক্টিভ রূপ হলো হুম। সো সব থেকে ভালো হয় যদি সাবজেক্টকে প্রশ্ন করতে হয় তাহলে কি বসে, হু বসে। আর যদি অবজেক্টকে প্রশ্ন করতে হয় তাহলে আমরা কি বসাতে পারি, হুম বসাতে পারি, ঠিক আছে, খুবই সহজ।
সাবজেক্টকে প্রশ্ন করতে হু, অবজেক্টের ক্ষেত্রে হুম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু কোশ্চেনে চলে আসি। এই যে মেক কোশ্চেন বলছে, তার মানে এটাকে কোশ্চেন বানাইতে হবে। বুঝছো কীভাবে? তাহলে দেখো, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, তাহলে এটা কি সাবজেক্টকে আমরা প্রশ্ন করছি। সাবজেক্টকে প্রশ্ন করার জন্য এবং ব্যক্তিবাচককে হইতে হবে, কিন্তু হু এবং হুম দ্বারা কিন্তু ব্যক্তিবাচক বোঝায়। সো ব্যক্তিবাচক সাবজেক্টকে হু, ব্যক্তিবাচক অবজেক্টকে হুম। ঠিক আছে? তাহলে কলম্বাস দেখো একটা ব্যক্তি, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, তাহলে এই কলম্বাসকে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করব? হু দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে? তাহলে হু ডিসকভার্ড আমেরিকা। ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন মার্ক হবে যেহেতু ডিসকভার্ড মানে তোর মেক কোশ্চেন বলছে। ঠিক আছে? সো ইন্টারোগেটিভ এর জন্য কোশ্চেন মার্ক কিন্তু অবশ্যই দিতে হবে। ওকে, তাহলে দেখো এটা কিভাবে, হু তারপর মূল ভার্ব দিয়ে বাকি অংশ। তাহলে হু ডিসকভার্ড কলম্বাস, তাহলে হু ডিসকভার্ড আমেরিকা। সো এটা কি অ্যান্সার? কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। সো অ্যান্সারটা তোমাকে দেওয়া আছে, তোমাকে কোশ্চেনটা বানাতে হবে। ঠিক আছে? সো যেহেতু সাবজেক্টে প্রশ্ন করছো এবং ব্যক্তিবাচক, এর জন্য হু দিয়ে প্রশ্ন করছো। তাহলে হু ডিসকভার্ড আমেরিকা। উত্তরটা কি? কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। সো আমরা কিন্তু জিকেও পড়ে ফেললাম। এরপরে আসো, এরপরে ইউ ইনভাইটেড হিম ফর লাঞ্চ। তাহলে এখানে দেখো, তো আমরা কি পড়ছি? অবজেক্টকে প্রশ্ন করতে হলে আমরা হু দিয়েও করতে পারি, হুম দিয়েও করতে পারি, কিন্তু আমি কি বলছি? কি দিয়ে করবা? হুম দিয়ে করবা। যদি হুম না থাকে সেক্ষেত্রে হু, বুঝছো? যদি এমসিকিউতে থাকে আর কি। সো যেহেতু অবজেক্ট, ইউ ইনভাইটেড হিম, কাকে ইনভাইট করছো? তাকে ইনভাইট করছো। কাকে দিয়ে প্রশ্ন করে কিন্তু হিম পাচ্ছে। ঠিক আছে? তুমি কাকে ইনভাইট করছো? তাকে। সো কাকে দিয়ে প্রশ্ন করে আমরা কি পাই? অবজেক্ট পাই। সো হিমটা কি? হিমটা হচ্ছে অবজেক্ট। সো আমরা কি দিয়ে প্রশ্ন করব? হুম দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, হুম প্রথমে, তারপর সেন্টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব। দেখো এটা কি? পাস্ট ইনডিফিনিট, এই জন্য এটা হেল্পিং ভার্বটা কি হবে? ডিড হবে। হুম ডিড ইউ ইনভাইট, হুম ডিড ইউ ইনভাইট ফর লাঞ্চ। ঠিক আছে? তো আমাদের প্রশ্ন বানানো কিন্তু ডান। ঠিক আছে? হুম ডিড ইউ ইনভাইট ফর লাঞ্চ। ওকে, তাহলে কাকে? তাকে, হিম। বুঝছো? সো এইরকম হচ্ছে মেক কোশ্চেন, এগুলো হচ্ছে মেক কোশ্চেন টাইপ আর কি। তারপর হুম ডিড ইউ কল, আচ্ছা ইন্টারোগেটিভ, এটা কি? এটা হচ্ছে তোমাকে, এটা কোন ধরনের, এটা তোমাকে করতে বলছে, আইডেন্টিফাই করতে বলছে কোন ধরনের প্রোনাউন। এটা কি? ইন্টারোগেটিভ প্রোনাউন, যেহেতু কোশ্চেন করা বোঝাইতেছে। এবং হুমের পরিবর্তে দেখো, হুমের পরে কোনো নাউন নাই। নাউন থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হইতো, যেহেতু নাউন নাই এই জন্য এটা প্রোনাউন হিসেবেই ব্যবহৃত হয়েছে। কোন ধরনের প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে? আই কল্ড হিম লাস্ট নাইট, মেক কোশ্চেন। সো এটা কাকে কোশ্চেন করা বোঝাইছে? হুম যেহেতু, তার মানে হিমকে কোশ্চেন করতে বলছে। তাহলে কি হবে? এটা হবে হচ্ছে হুম, তারপরে কি? কল্ড। তাহলে হুম ডিড আই কল লাস্ট নাইট। ওকে, ডান। আচ্ছা, এরপরে হুজ মানে কি? হুজ মানে হচ্ছে কার, কাহার। বুঝছো? মানে হুজ মানে হচ্ছে কার বা কাহার, এবং এটা দিয়ে প্রশ্ন করে কিন্তু আমরা ওই যে পার্সোনাল প্রোনাউন বললাম না, পার্সোনাল প্রোনাউনের যে পসেসিভগুলোর অ্যান্সারটা পাবো। ঠিক আছে? সো হুজ হচ্ছে কার বা কাহার অর্থে, যেরকম হুজ ইজ দিস পেন, এটা কি? ইন্টারোগেটিভ প্রোনাউন, হুজ ইজ দিস পেন। তারপরে হুজ ইজ দিস হাউস, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, মানে কার বুঝাইছে। ঠিক আছে? সো হুজ মানে হচ্ছে কার, বুঝছো? কার অর্থে হুজ বসে। তার মানে কি? কার পেন, এটা কার পেন। তারপরে যেটা কার বাড়ি বা কার বাসা। সো এই দেখো, কার অর্থে, কার বা কাহার এরকম অর্থে কিন্তু হুজ বসছে। ঠিক আছে? সো এখানে তোমাকে আইডেন্টিফাই করলেই হয়েছে যে হুজটা কি? হুজটা হচ্ছে এক ধরনের ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে? আচ্ছা, এবং এটাতে প্রশ্ন করলে হুজের পরে হেল্পিং ভার্ব, তারপর বাক্যের সাবজেক্ট, এভাবে আমরা প্রশ্ন করি। ওকে, আচ্ছা, দিস পেন ইজ মাইন, হুজ ইজ দিস পেন। এখন কথা হচ্ছে, তোমরা অনেকে হয়তো দেখছো যে হুজ পেন ইজ দিস, এরকমভাবে অনেকে অ্যান্সার করতে পারো, কিন্তু এই ক্ষেত্রে এটা হবে না। কেন? যদি দিস পেন ইজ মাইন, তার মানে কি? শেষে কোনো কি তোমার নাউন আছে? শেষে কিন্তু নাউন নাই। যদি শেষে নাউন থাকতো, যেরকম এরকম যদি হইতো, দিস ইজ মাই পেন, এরকম হইতো, দিস ইজ মাই পেন, এরকম যদি হইতো, তখন তুমি এভাবে প্রশ্ন করতা যে হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস, এভাবে প্রশ্ন করতাম। কিন্তু শেষে কি নাউন আছে? নাউন নাই। কেন? কারণ এখানে কি বসছে? মাইন বসছে। মাইন থাকলে শেষে নাউন হয় না। ঠিক আছে? মাই পেনের পরিবর্তে এখানে
মাইন বসছে, ঠিক আছে। সো মাই পেন শেষে নাউন থাকলে হুজ পেন এভাবে লিখতে হবে, ঠিক আছে। আর যখন শেষে তোমার কি থাকবে না, নাউন থাকবে না, তখন হুজ ইজ দিস পেন, ঠিক আছে। তখন হুজের পরে সরাসরি কি চলে আসবে, তোমার এই যে তোমার যে অক্সিলারি ভার্ব বসাইতে হবে, ঠিক আছে। এটা আরো সহজভাবে তুমি কেমন মনে রাখতে পারো, দেখো দিস ইজ মাই পেন, এখানে মাইটা কিন্তু একটা কি হিসেবে বসছে বলো তো, মাইটা কিন্তু একটা তোমার অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, কারণ মায়ের পরিবর্তে কি আছে, পেন আছে, মায়ের পরে কি আছে, পেন আছে, তাহলে অ্যাডজেক্টিভের মতন করে একটা রূপ বসছে। সো এইখানে দেখো হুজ পেন, তাহলে দেখো হুজের পরিবর্তে পেন, তার মানে এই হুজটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতন করে তার রূপটা দেখাইছে। তো এখানে যখন অ্যাডজেক্টিভের মতন রূপ দেখাবে, তুমি এখানে অ্যাডজেক্টিভের মতন রূপ নিয়ে আসবে, এখানে যখন অ্যাডজেক্টিভের মতন রূপ দেখাবে না, তুমি এখানে নিয়ে আসবে না, খুবই সহজ, ঠিক আছে। সো এইভাবে কিন্তু তুমি এটা আলাদা করতে পারো। সো এইখানে দরকার হলে তুমি একটু পজ করে একটু চিন্তা করো যে আসলে আমি কি বললাম, ঠিক আছে, বা তুমি বুঝছো কিনা, না বুঝলে আর একটু রিভাইন্ড করো, রিভাইন্ড করে আগের 2 মিনিটের কথা আমার আরেকবার শোনো, তাহলে তোমার খুব ইজিলি তুমি সব বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তারপর হুজ, নাউন, হেল্পিং ভার্ব, যদি কি এরপরে যদি নাউন থাকে, যে দেখো শেষে যদি নাউন থাকে, ঠিক আছে, শেষে যদি নাউন থাকে তখন কি হুজের পরে নাউন বসাইতে হয়, যেটা আমি অলরেডি পড়াই দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো দিস ইজ করিমস পেন, এই ক্ষেত্রে তুমি বলছো হুজ পেন ইজ দিস, ঠিক আছে, হুজ পেন ইজ দিস, এবং এই ক্ষেত্রে এটা কি হবে, এই ক্ষেত্রে এটা হবে হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে এটা তোমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। এই যে দেখো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কেন, কারণ এই যে হুজের পরিবর্তে কি বসছে, পেন বসছে, ঠিক আছে। যখন তোমার এখানে অ্যাডজেক্টিভ রূপে থাকবে, তুমি তখন এটাকে অ্যাডজেক্টিভের মতন করে নিয়ে চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে মনে রাখার সহজ টেকনিক, ওকে। আচ্ছা, যেহেতু এখানে দেখো হুজ পেন, এটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে যে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা কি হয়ে গেছে, এখন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। হোয়াটের ব্যবহার, হোয়াট মানে হচ্ছে কি, তাই না, কি অর্থে, হোয়াট মানে হচ্ছে কি অর্থে এটা বসে। দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, সেটা কি হবে, ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। তারপর হোয়াট ইজ হি, সে কে, ঠিক আছে। বস্তুবাচক হলে কি, আর ব্যক্তিবাচক বোঝালে কে হয়, ঠিক আছে, যে কে, বুঝছো। সো এটা হচ্ছে হোয়াট হচ্ছে তোমার এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, তারপর আই ওয়ান্ট এ পেন, তাহলে এইটাই যদি আমরা কোশ্চেন করি, তাহলে কি বলবো আমরা, হোয়াট ডু ইউ ওয়ান্ট, ঠিক আছে। সাধারণত মেক কোশ্চেন এই টাইপের প্রশ্ন এখানে খুবই কম আসে এবং আসে না, ঠিক আছে। সো তোমার যে আইডেন্টিফিকেশনে তুমি যদি জানো, তাহলে খুব মানে ইজিলি এই টাইপের যে প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে, এখান থেকে মেনলি আসে। বাট মেক কোশ্চেন টাইপের অ্যান্সার মানে কোশ্চেন খুবই কম আসে। সো এগুলো আমি এই জন্য হালকা পাতলা দেখাইতেছি। আচ্ছা, যাতে তোমার ধারণা থাকে আর কি। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাহলে এটা তুমি কেমনে করবা, হোয়াট বিগিনস অ্যাট হোম, ঠিক আছে। মেক কোশ্চেন বানানো হয়ে গেল, ঠিক আছে। সো এটা নিয়ে আমি হালকা পাতলা ধারণা দিতেছি, মেনলি তোমার আইডেন্টিফিকেশন এটাই লাগবে, ওকে। আচ্ছা, তারপর যদি বয়স বোঝে তাহলে এজ, তারপর গভীরতা বোঝালে ডেপথ, হাইট বোঝালে উচ্চতা বোঝালে হাইট, তারপর হচ্ছে তোমার দৈর্ঘ্য বোঝালে, সরি এখানে হচ্ছে দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য বোঝালে লেন্থ, ওয়াইড হচ্ছে তোমার প্রসারতা, ঠিক আছে। আচ্ছা, এটা একটু টাইপ করতে একটু ভুল করছে, সমস্যা নেই, তোমরা তো বুঝবো আমি জানি। সো এগুলো যদি বোঝাই, তাহলে হোয়াটের পরিবর্তে এগুলো কিন্তু আগে দিতে হবে, ঠিক আছে। এই নির্দেশবাচক যে শব্দ সেগুলো ইউজ করতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি মানে ক্লিয়ার হবা। জেরি ওয়াজ 12, তাহলে জেরির এখানে কি নির্দেশ করতেছে, বয়স নির্দেশ করতেছে। আর বয়স নির্দেশ করলে কি বসাই আমরা, এজ বসাই। এজটা কোথায় বসাই, হোয়াটের পরে বসাই। তাহলে দেখো, তাহলে এটা কি হবে, হোয়াট এজ, ঠিক আছে, হোয়াট এজ, তারপরে টু বি ভার্ব, তাহলে হোয়াট এজ, তারপর হচ্ছে ওয়াজ, হোয়াট এজ ওয়াজ কি, এরপরে দেখো সাবজেক্ট, তাহলে কি জেরি, ঠিক আছে। তাহলে হোয়াট এজ ওয়াজ জেরি, বুঝছো। তাহলে এখানে যেরকম বোঝাবে, যদি ডেপথ বোঝায় তাহলে ডেপথ শব্দটা লিখবা, যদি এজ বোঝায় তাহলে এজ লিখবা। সো হোয়াটের পরিবর্তে সেটা লিখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো হুইচের ব্যবহার। হুইচ মানে হচ্ছে কোনটা, যেরকম হুইচ অফ দ্য পেন্স ইজ ইয়োর্স, হুইচ ইজ দ্য হটেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখো এগুলার পরে কিন্তু কোনো নাউন টাউন নাই, যে তোমার অ্যাডজেক্টিভ হওয়ার একটা
মানে সংখ্যা থাকে, ঠিক আছে। সো তুমি চোখ বন্ধ করে ইন্টারোগেটিভ দাগায় দিবা। এরপর আসো হুইচ দ্বারা প্রশ্নের গঠন কীরকম হয়। হুইচের পরে ভার্ব, এরপর বাকি অংশটুকু থাকে, ঠিক আছে। যেরকম আচ্ছা, আই লাইক দ্য ব্লু পেন, তারপর হচ্ছে হি লাইকস ফোক সং, এই সবগুলোতে দেখো তাহলে কি হবে এখানে, হ্যাঁ হুইচের পরে হুইচ পেন ডু আই লাইক, ঠিক আছে, কোশ্চেন বানায় ফেলছে। তাহলে এটা কি হুইচ সং ডাজ হি লাইক, বুঝছো, এখানে আই এর জন্য ডু, এখানে হি এর জন্য ডাজ, বুঝছো। তাহলে এগুলো দিয়ে প্রশ্ন করা খুবই সহজ, আসলে হুইচ দিয়ে প্রশ্ন করছি। সো আমি জাস্ট দু একটা এক্সাম্পল দেখাই দিয়েছি মেক কোশ্চেনের, ওকে, এগুলো তুমি দেখে দেখেই অ্যান্সার করতে পারবা, বুঝছো। সো আমরা ইন্টারোগেটিভ যে প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউনের উদাহরণ যেটা, উদাহরণ তোমার জানলেই হয়েছে। মেনলি কি লাগবে, মেনলি যে উদাহরণগুলো আছে হুজ, হোয়াট, তারপর হচ্ছে হুইচ, হু, হুম, এগুলা, বুঝছো, এগুলো গেল, এগুলো আমরা শিখছি। এরপরে এগুলো মাঝে মাঝে অ্যাডজেক্টিভ হইতে পারে, যদি এগুলোর পরে নাউন থাকে তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এটা তুমি জানলা। এরপরে কি মেক কোশ্চেন, যেটা নর্মালি আসে না, ঠিক আছে, নর্মালি আসে না, কিন্তু মেক কোশ্চেন মানে কি ওইটাকে প্রশ্ন বানাইতে হবে, ঠিক আছে, মানে প্রশ্ন করলে যাতে তুমি ওই উত্তরটা পাও। সো যখন সাবজেক্টকে তখন হু দিয়ে, অবজেক্টকে তখন হুম দিয়ে, কি অথবা কে বোঝাইলে হট দিয়ে, বুঝছো, হুইচ মানে কি কার বোঝাইলে হুইচ দিয়ে। সো এভাবে তুমি প্রশ্নগুলো করবে, আমি সবগুলো একটা করে দেখাইছি এক্সাম্পল, তুমি ইজিলি এগুলো পারবা, ঠিক আছে। আমরা এখন চলে আসি রিলেটিভ প্রোনাউনে। রিলেটিভ প্রোনাউন যেটা, সেটা কি করে, রিলেটিভ প্রোনাউন হচ্ছে সংযোগ করে, এই জন্য এটাকে কি বলে লিঙ্কিং প্রোনাউন বলে অথবা কনজাংটিভ প্রোনাউন বলে, ঠিক আছে, লিঙ্কিং অথবা কনজাংটিভ বলে। কেন, কারণ হচ্ছে প্রোনাউন দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাহলে রিলেটিভ প্রোনাউন কি করে, সম্পর্ক স্থাপন করে বা সংযোগ করে, ঠিক আছে, রিলেশন করে, বুঝছো। সো রিলেশন তৈরি করে। সো এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনকে আমরা কি বলি, লিঙ্কিং প্রোনাউন অথবা কনজাংটিভ প্রোনাউন বলি, লিঙ্কিং অথবা কনজাংটিভ বলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে কি কি বসতে পারে, এই যে এতক্ষণ আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে যেসব শব্দ পড়লাম, সেগুলো যখন সম্পর্ক স্থাপন করবে তখন তাদেরকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। সো ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো যখন সম্পর্ক স্থাপন করবে তখন আমরা তাকে কি বলবো, তোমার রিলেটিভ প্রোনাউন বলবো, এদেরকে কি বলে, লিঙ্কিং প্রোনাউন অথবা কনজাংটিভ প্রোনাউন বলে, ওকে। আচ্ছা, আই নো দ্য বয় হু কেম ফ্রম কলকাতা, তাহলে এইখানে দেখো এই যে আই নো দ্য বয়, এই যে এটার সাথে কিন্তু একটা সম্পর্ক স্থাপন করছে, ঠিক আছে। সো এই যে তোমার হু, যেটা হুটা হবে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে দ্য বয়ের নিচে কেন দাগ দেওয়া হলো। হ্যাঁ, এখানে একটা জিনিস লাগবে, সেটা কি, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে তোমার নাউন অথবা প্রোনাউন বসে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। তাহলে দেখো রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন অথবা প্রোনাউন বসে তাকে কি বলা হয়, অ্যান্টিসিডেন্ট বলা হয়। রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন অথবা প্রোনাউন বসে তাকে কি বলা হয়, অ্যান্টিসিডেন্ট বলা হয়। রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে হু যেটা সম্পর্ক স্থাপন করছে সেটা খুব সহজ, আমরা জানি যে এ হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্বে এই দা বয়, এটা একটা নাউন, তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন অথবা প্রোনাউন যেটাই বসুক না কেন সেটাকে আমরা কি বলতে পারি, অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট বলতে পারি, সেটাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন অথবা প্রোনাউন বসে তাকে আমরা কি বলি, অ্যান্টিসিডেন্ট বলি। তাহলে রিলেটিভ প্রোনাউন আমরা শিখলাম, অ্যান্টিসিডেন্ট কি জিনিস সেটা আমরা শিখলাম, ওকে। আচ্ছা, এরপর হু এর ব্যবহার, এই যে আমরা যে এতক্ষণ পড়লাম না, আমরা হচ্ছে ইন্টারোগেটিভ পড়লাম। ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্ন করা বোঝাইছে, আর রিলেটিভ মানে কি, যুক্ত করা বোঝাইছে। সো যদি সাবজেক্টকে যুক্ত করে তাহলে হু বলবো, তাই না, দেখো মানে তোমার হচ্ছে ব্যক্তিবাচককে যুক্ত করলে হু বলবো, ঠিক আছে, এরকম আর কি। তারপর বস্তুবাচককে হোয়াট অথবা দ্যাট বলবো, দ্যাট বসাবো, এরকম টাইপ, ঠিক আছে। তাহলে দেখো আই মেট আ ম্যান হি ইজ আ টিচার, তাহলে আই মেট আ ম্যান হু ইজ আ টিচার, আই মেট আ ম্যান, তারপর হি ইজ আ টিচার, এই যে হি এর পরিবর্তে হিটাকে উঠায় দিয়ে এখানে কি বসছে দেখো তো, হু বসছে, ঠিক আছে। তাহলে হু দিয়ে এই দুটা সেন্টেন্সকে যুক্ত করছে এবং হিটা উঠে গেছে এবং হি এর পরিবর্তে বসছে। তাহলে হিটা দেখো, হিটা একটা ব্যক্তির পরিবর্তে তাহলে কি বসছে, হু বসছে। তাহলে হুটা কি, হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার, বুঝাতে পারছি। তাহলে দেখো তোমার যে ব্যক্তির পরিবর্তে বসছে এবং দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে,
ব্যক্তির পরিবর্তে, ব্যক্তিটা হি, এর পরিবর্তে বসছে এবং দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, এটাকেই বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তারপরে হুজ হচ্ছে কার বা কাহার, এটা দিয়ে বোঝায়। দ্য বয় ওয়াজ ভেরি পোর, হুজ পেন ওয়াজ লস্ট। তাহলে দেখো এই যে হিজের পরিবর্তে, হিজ মানে কি, মানে কার দিয়ে প্রশ্নগুলো আমরা হিজ পাইতাম, তাই না? সো তোমার হচ্ছে কার 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 কাহার কাদের এগুলো নির্দেশ করে কি, হুজ। তাহলে দেখো হিজের পরিবর্তে কি বসছে, হিজের পরিবর্তে বসছে হুজ, হিজের পরিবর্তে কি বসছে, হুজ বসছে। তাহলে দ্য বয় ওয়াজ ভেরি পোর, হুজ পেন ওয়াজ লস্ট, হুজ পেন ওয়াজ লস্ট। ঠিক আছে, তাহলে দেখো এই হুজ হচ্ছে কার বা কাহার, এটা নির্দেশ করছে, দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, যেটা রিলেশন তৈরি করছে, তাহলে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে এবং হিজের পরিবর্তে বসছে, এই জন্য এটা কি রিলেটিভ প্রোনাউন। এরপরে আসো হুম। হুম হচ্ছে কাকে নির্দেশ করে, অবজেক্টকে নির্দেশ করে। আমরা আগেও পড়ছি যে হু হচ্ছে সাবজেক্টকে নির্দেশ করে, হুম হচ্ছে অবজেক্টকে নির্দেশ করে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো দ্য ম্যান ইজ আ ফেমাস ডক্টর, আই মেট হিম ইন দ্য বাস। তাহলে দ্য ম্যান হুম আই মেট ইয়েস্টারডে ইন দ্য বাস ইজ আ ফেমাস ডক্টর। এখানে কোন জিনিসটা নাই দেখো তো, যেটা এই সেন্টেন্সে ছিল, হিম। হিমটা এই সেন্টেন্সে আছে, বাট এইখানে দেখো নাই কোথাও। ঠিক আছে, তাহলে এই হিমের পরিবর্তে আমরা কি নিয়ে চলে আসছি, হুম নিয়ে চলে আসছি। ক্লিয়ার? তাহলে দেখো হিমটাকে একটা অবজেক্টিভ রূপ, অবজেক্টের পরিবর্তে বসছে এবং দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, তাহলে এই হুমটা কি হবে, একটা রিলেটিভ প্রোনাউন হবে। তাহলে হুমটা হচ্ছে এখানে কি রিলেটিভ একটা প্রোনাউন। ডান। আচ্ছা হুইচ মানে কি কোনটা, ঠিক আছে, কোনটি বোঝাইতে হুইচ ব্যবহৃত হবে। ওকে, তাহলে দেখো দ্য রাইটার টুক আ কেবিন, ইট বিলংড টু দ্য অরফানস। ঠিক আছে, তাহলে রাইটার একটা কেবিন নিছে, যেটা আসলে তোমার একটা যে অনাথ যারা আছে তাদের বিলং করতো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো দ্য রাইটার টুক আ কেবিন হুইচ বিলং টু দ্য অরফান। তাহলে যে দেখো দ্য রাইটার টুক আ কেবিন হুইচ বিলং টু দ্য অরফানেজ, ইটের পরিবর্তে কি বসছে, হুইচ বসছে, যে যেটি। ঠিক আছে, দ্য রাইটার হচ্ছে একটা কেবিন নিছে যেটি কাকে বিলং করতো, হ্যাঁ অরফানসগুলার, মানে এটা ছিল অরফানজের। ঠিক আছে, বুঝছো? সো তো এই ইটের পরিবর্তে কি বসছে, ইটের পরিবর্তে হুইচ বসছে। ঠিক আছে, আমার কথা মাঝে মাঝে আটকে আসতেছে, কারণ আমি যে টাইমটাতে ক্লাস রেকর্ড করতেছি, আমি আসলে তোমার এখন বাজে কয়টা জানো, এখন বাজে হচ্ছে প্রায় 5টার কাছাকাছি। আমার হচ্ছে আজকে ক্লাস ছিল, সো সকাল 7টার ক্লাস শেষ করে, রাত্রে তো পড়ছে, আজকে আইটেম ছিল অনেকগুলো। সো ক্লাস শেষ করে এরপর হচ্ছে মানে 7টার ক্লাসে গেছি, এরপরে হচ্ছে তোমার সারাদিন ক্লাস টাস হয়েছে, 12:30 থেকে আইটেম হয়েছে, তারপর হচ্ছে তোমার শেষ হইতে হইতে তোমার 2:30 বাজছে। ঠিক আছে, এরপর খাওয়া দাওয়া করে ডিরেক্ট এখানে চলে আসছি। ঠিক আছে, এসে এই জিনিসগুলো রেডি করলাম, রেডি করে তোমার ডিরেক্ট ক্লাস নিতেছি। সো এই জন্য আমি একটু টায়ার্ড, বুঝছো, এই জন্য হয়তো কথা মাঝে মাঝে আটকায় আসতেছে, বাট আই হোপ তোমরা বুঝতেছো। ঠিক আছে, আচ্ছা সো কোনো কিছু আসলে ইজি না, সব কিছু তোমাকে মানায় নিতে হবে, সব কিছু তোমার ফেভারে থাকবে না। ঠিক আছে, আমরা আসলে সবসময় কী করি, আমরা আসলে সবসময় নিজের লাইফ সম্বন্ধে আমাদের অবজেকশন অনেক বেশি, যে আমি হয়তো ভালো নাই, বাট সবার লাইফটা একটা মানে সবাই আসলে মানায় নিতেছে। ঠিক আছে, স্ট্রাগল আসলে সবার লাইফে আছে, বুঝছো? এখন এটাকে তোমাকে ওভারকাম করতে হবে। ঠিক আছে, এবং তোমার আসলে কোনো লিমিট নাই, তুমি নিজের লিমিটকে অলওয়েজ ক্রস করে যাইতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আচ্ছা ইউ সে সামথিং ইট ইজ ট্রু, তাহলে হোয়াট ইউ সে ইজ ট্রু। তাহলে ইউ সে সামথিং, তাহলে এই যে সামথিং এটার পরিবর্তে কি বসছে, হোয়াট বসছে। ঠিক আছে, তাহলে হোয়াট ইউ সে ইজ ট্রু, দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে এবং দেখো সামথিং অবজেক্ট যেটা ছিল সেটার পরিবর্তে বসছে। ঠিক আছে, সো এখানে হোয়াটটা কি, হোয়াটটা হচ্ছে একটা রিলেটিভ কি, আচ্ছা রিলেটিভ একটা প্রোনাউন। ঠিক আছে, কিন্তু হোয়াটের পরিবর্তে যদি, হোয়াটের পরে ঠিক পরে যদি কোনো নাউন বসে, যেরকম হোয়াট শার্ট, তাহলে এখানে দেখো হোয়াটের পরে এখানে কি বসছে, তোমার একটা নাউন বসছে। ঠিক আছে, তাহলে যদি নাউন বসে সেখানে কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়, খুব ইজি, নাউন বসলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে এখানকার যে হোয়াট, এটা কি হবে, রিলেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, রিলেটিভ অ্যাডজেক্টিভ। আমরা যখন অ্যাডজেক্টিভ পড়বো তখন আমরা দেখব যে তোমার প্রোনাউনের যে প্রকারভেদ ছিল সেই নামগুলো দিয়েই কিন্তু আবার অ্যাডজেক্টিভ হচ্ছে। কিভাবে হচ্ছে, জাস্ট রিলেটিভ প্রোনাউনের পরে নাউন আসছে, তখন ওটা কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা
এরপর আসো দ্যাটের ব্যবহার। দ্যাট হচ্ছে ব্যক্তি, বস্তু, প্রাণী, ইতরবাচক প্রাণী, এগুলো সবগুলোর পরিবর্তে দ্যাট বোঝায়। ঠিক আছে, খুবই সহজ। দিস ইজ দ্য ওম্যান, শি লস্ট হার ব্যাগ। তাহলে এই ওম্যানের পরিবর্তে দিস ইজ দ্য ওম্যান, এই যে শি এর পরিবর্তে হু অথবা দ্যাট বসছে। ঠিক আছে, শি এর পরিবর্তে হু অথবা দ্যাট বসছে। দিস ইজ দ্য ওম্যান হু অথবা দ্যাট লস্ট হার ব্যাগ। তাহলে এটা কি হবে? রিলেটিভ প্রোনাউন হবে। ঠিক আছে, আচ্ছা জাস্ট আমরা উদাহরণগুলো দেখতেছি কত টাইপের উদাহরণ হইতে পারে। হি ইজ দ্য বেস্ট বয় দ্যাট আই এভার মেট। তাহলে দেখো সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও কিন্তু দ্যাট বসে। ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি না, দ্য বেস্ট বয় ডিগ্রি তো পড়ছো, হ্যাঁ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রেও কিন্তু দ্যাট বসে, এবং দ্যাটটা কি? দ্যাটটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, তারপর দিস ইজ দ্য সেম পারসন দ্যাট আই মেট ইয়েস্টারডে। তাহলে ওই পারসনটাকে নির্দেশ করছে এবং দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, এটাও রিলেটিভ প্রোনাউন। এনিবডি দ্যাট ডাজ নট ওয়ার্ক হার্ড ক্যানট ডু শাইন ইন লাইফ। সো এটাও কি? এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সো সবগুলোর আমরা জাস্ট উদাহরণগুলো দেখলাম। ঠিক আছে, সো এত ধরনের উদাহরণ হইতে পারে। ওকে, আচ্ছা তারপর বাটের ব্যবহার। বাটও কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে বসতে পারে। তাহলে তুমি যদি এটা না জানতা তাহলে তোমার কি হইতো? তাহলে তোমার যদি এক্সাম্পল আসতো বার্থডে, তুমি তখন ওটা কনজাংশন হিসেবে লিখে দিতা, তখন তো তুমি রিলেটিভ প্রোনাউন হিসেবে বসাইতা না। ঠিক আছে, সো তোমার ক্লাসটা দেখে কি উপকার হইলো? এই তুমি এক্সাম্পলগুলো দেখলা, এরপর তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তোমার আর ওই কনফিউশনটা থাকবে না। দ্যার ইজ নো রোজ বাট হ্যাজ আ থর্ন, এটা কি একটা রিলেটিভ প্রোনাউন। দ্যার ইজ নো মাদার বাট লাভস আ চাইল্ড, এটাও কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, আচ্ছা তাহলে রিলেটিভ প্রোনাউন কখন হবে? বাট কখন রিলেটিভ প্রোনাউন হিসেবে বসতে পারে? যখন সেন্টেন্সে দেয়ার ইজ নো থাকবে। ঠিক আছে, যখন দেয়ার ইজ নো থাকবে, যখন দেয়ার ইজ নো থাকবে তখন কি হয়ে যাবে? তখন হচ্ছে তোমার ওটা রিলেটিভ প্রোনাউন হবে। ঠিক আছে, দেয়ার ইজ নো থাকলে বাটটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। তাহলে এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা হচ্ছে দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ আ থর্ন। ঠিক আছে, তার মানে এমন কোনো কি নাই, গোলাপ নাই যার কি নাই, কাঁটা নাই। তার মানে সব গোলাপেরই কি আছে? কাঁটা আছে। বুঝছো? এটা হচ্ছে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তোমরা হয়তো পড়ছো, দ্যার ইজ নো রোজ বাট হ্যাজ আ থর্ন। সো এটা আসল সেন্টেন্সটা হচ্ছে এভরি রোজ হ্যাজ আ থর্ন। ওইটাকে যখন তুমি ট্রান্সফরমেশনে নেগেটিভ করছো, তুমি দিছো কি? দ্যার ইজ নো রোজ বাট হ্যাজ আ থর্ন। বুঝছো? যদি টাইম পাই ওগুলো আমি পড়াবো, সমস্যা নেই। সো দ্যার ইজ নো থাকলে ওটা কি হবে? ওটা হবে হচ্ছে ওই ক্ষেত্রে বাটটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা এরপর আসো অ্যাজ। হি এট অ্যাজ মেনি ম্যাঙ্গোস অ্যাজ হি কুড, যুক্ত করছে রিলেটিভ প্রোনাউন। এখানে দেখো হোয়াইট অ্যাজ মিল্ক, এটাও কি হবে? রিলেটিভ প্রোনাউন হবে। তাহলে ডিগ্রির ক্ষেত্রে মেনলি আমরা দেখতেছি, ডিগ্রির ক্ষেত্রে অ্যাজ যখন বসে তখন ওটা কি হয়ে যায়? তখন হয়ে যায় রিলেটিভ প্রোনাউন হয়ে যায়। ঠিক আছে, বুঝছো? তাহলে দেখো অ্যাজ কখন হবে রিলেটিভ প্রোনাউন? যখন তোমার সাচ, দ্য সেম, আরেকটা অ্যাজ, তারপর হচ্ছে মেনি, অ্যাজ মাচ। ঠিক আছে, মানে অ্যাজ মেনি, অ্যাজ মাচ, অ্যাজ সো, এগুলোর সাথে যদি ব্যবহৃত হয় তখন ওই বাকি পরের যে অ্যাজটা সেটা কি হবে? রিলেটিভ প্রোনাউন হবে। ঠিক আছে, তাহলে হি এট অ্যাজ মেনি ম্যাঙ্গোস অ্যাজ হি কুড, দুইটাই আসলে রিলেটিভ প্রোনাউন। দ্য ফিদার ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, তাহলে কি হবে? রিলেটিভ প্রোনাউন হবে। সো এগুলো যখন একসাথে বসবে তখন আমরা ওগুলাকে কি বলবো? রিলেটিভ প্রোনাউন বলবো। ঠিক আছে, জাস্ট উদাহরণটা দেখে রাখো, এরকম টাইপ উদাহরণ আসতে পারে। ওকে, আচ্ছা ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ মানে কি? ভাগ করে দেওয়া, ভাগ হয়ে যাওয়া, ডিস্ট্রিবিউট করা। ঠিক আছে, ডিস্ট্রিবিউট মানে কি? ভাগ করে দেওয়া না। সো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। খুবই সহজ, যে প্রত্যেকটিকে পৃথকভাবে নির্দেশ করে। ডিস্ট্রিবিউট পৃথকভাবে নির্দেশ করে, পৃথকভাবে নির্দেশ করা বোঝাইলেই ডিস্ট্রিবিউটিভ হয়, মানে ভাগ হয়ে যাওয়া বোঝায়। ঠিক আছে, ভাগ হয়ে যাওয়া বোঝায়। যেরকম ইচ অফ দ্য বয়েজ ইজ গিলটি, তাহলে তোমার ওই যে বালকের মধ্যে প্রত্যেকে গিলটি, তাহলে এই যে ইচটা কি হবে? ইচটা হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, তারপর দ্য বয়েজ হ্যাভ গট ইচ আ পেন, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে ইচ, তারপর হচ্ছে তোমার এইদার, নেইদার একটু পরে আমরা দেখবো। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, ভাগ হয়ে যা বোঝাইতেছে। বুঝছো? সো এটা কি হবে? এটা হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যে বন্টন নির্দেশক। ঠিক আছে, বয়েজ, ইচ অফ দ্য বয়েজ, তার মানে কি? বালকের মধ্যে প্রত্যেকে। তাহলে বালকগুলোর মধ্যে প্রত্যেকে তুমি ভাগ ভাগ করে প্রত্যেকে, মানে ভাগ ভাগ করে বলতেছো, তাই না? ভাগ ভাগ করে সবাইকে তুমি গিলটি পাইছো, এরপর তুমি বলতেছো যে প্রত্যেকে গিলটি। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে বন্টন নির্দেশ করতেছে। বুঝছো? এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, তারপর ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ গট আ প্রাইজ, তাহলে দেখো ওই যে স্টুডেন্টের মধ্যে প্রত্যেকে, এটা বুঝাইতেছে। তাহলে দেখো এটা কি হবে? এটা হবে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, এটা কি হবে? এটা হবে ডিস্ট্রিবিউটিভ,
ডিস্ট্রিবিউটিভ। আই বট ইচ অফ দিস পেন্স ফ্রম মার্কেট, তাহলে এটাও কি হবে, এটা হবে ডিস্ট্রিবিউটিভ। এরপরে আসো, দে রিসিভ 10 টাকা ইচ। এইখানে দেখো ইচটা মানে এই উদাহরণগুলো কেন দেখাইতেছি, যে কত রকমভাবে ইচটা বসতে পারে এটা বোঝানোর জন্য। দেখো এইখানে কি হয়েছে, এইখানে ইচটা তোমার শেষে বসছে, দে রিসিভড 10 টাকা ইচ। কখন তাহলে ইচটা শেষে বসতে পারে, এখানে কিন্তু শেষে বসে নাই, বাট এখানে শেষে বসছে। কখন শেষে বসতে পারে, যখন এই যে তোমার নাউনের পূর্বে যখন সংখ্যাবাচক শব্দ থাকবে, নাউনের পূর্বে যখন সংখ্যাবাচক শব্দ থাকবে তখন ওটাকে আমরা বলবো ইচ। ঠিক আছে, নাউনটা কোনটা, টাকা, টাকার পূর্বে একটা সংখ্যাবাচক শব্দ 10 বসছে, তারপর দেখো টাকার পূর্বে সংখ্যাবাচক শব্দ 5 বসছে। ঠিক আছে, তাহলে দেখো সংখ্যাবাচক শব্দ নাউনের পূর্বে যখন বসবে তখন ওটার ক্ষেত্রে ইচটা কোথায় চলে যাবে, বাক্যের শেষে চলে যাবে। ঠিক আছে, তাহলে ইচ কিন্তু বাক্যের শেষেও এরকমভাবে বসতে পারে। আচ্ছা, এরপরে ইচ বয় হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ইচ গার্ল হ্যাজ গট আ প্রাইজ। ঠিক আছে, তাহলে আমরা কি বলছিলাম, না যে প্রোনাউনগুলো আছে প্রোনাউনগুলোর পরে যখন নাউন চলে আসবে ওই প্রোনাউনটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেরকম আমরা একটু আগে পড়ে আসলাম না, যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ পড়ছি, তারপর রিলেটিভ অ্যাডজেক্টিভ পড়ছি। সো এইখানে এসে আমরা কি দেখবো, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ দেখবো। ইচ যেটা সেটা ডিস্ট্রিবিউটিভ একটা প্রোনাউন, আমরা জানি ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কিন্তু তোমার এই প্রোনাউনের পরে ইচ যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এটার পরে যদি নাউন চলে আসে তখন ওটা কি হয়ে যাবে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো ইচ বয় হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে ইচ বয়, বয়টা হচ্ছে নাউন, নাউনের পূর্বে যখন ইচ বসছে তখন এটা কি হয়ে গেছে, ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউটিভ কি, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, খুবই ইজি, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে নাউন আসলে ওটাই হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এইদার অফ দ্য টু গার্লস উইল গেট আ প্রাইজ, তাহলে দেখো দুইজনের মধ্যে এইদার মানে কি তোমার হচ্ছে এইদার অফ, নেইদার অফ, এগুলো কি তোমার হচ্ছে এইদার মানে হচ্ছে দুইজনই, আর নেইদার মানে হচ্ছে কেউ না, বুঝছো, এরকম বোঝাইতে। তাহলে এইদার অফ দ্য টু গার্লস উইল গেট আ প্রাইজ, তাহলে এই দুইজনকে নির্দেশ করতেছে পৃথকভাবে। সো এই এইদারটা কি হবে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে। এইদার অফ দেম ইজ প্রেজেন্ট, এটাও কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো এইদার নেইদার এগুলো কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, আচ্ছা এরপরে এইদারের ব্যবহার, তাহলে দেখো নেইদার, এবার দুইটার মধ্যে একটাও না এরকম বোঝাইলে কি হবে, নেইদার হবে। একটু আগে আমি বললাম যে এইদার মানে দুইটার মধ্যে দুইটাই, ঠিক আছে, প্রত্যেকটাই দুইটার মধ্যে দুইটাই পজিটিভ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বোধক, এটা হচ্ছে এইদার। আর নেইদার মানে দুইটার মধ্যে কেউই না, এরকম বোঝাইলে কি হবে, নেইদার হবে। যেরকম নেইদার অফ দ্য বয় ক্যান ডু দ্য ওয়ার্ক, ওই যে বালকগুলোর মধ্যে কেউ এই কাজটা করতে পারে না, নেইদার অফ দ্য বয়। তাহলে এটা কি নাবোধক বুঝাইছে, তার মানে কি নেইদার, এবং কেউ এই কাজটা করতে পারে না। ঠিক আছে, সো এই বালকগুলোর মধ্যে কেউই করতে পারে না, এটা কি ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে। আচ্ছা, আর যদি এটার পরে সরাসরি নাউন থাকলে সেটার ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, যদি এদের পরে সরাসরি নাউন থাকে সেক্ষেত্রে হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। দেখো এইদার পেন ইজ নিউ, এইখানে দেখো এইদারের পরে কি চলে আসছে, এইদারের পরে এখানে নাউন বসছে, এই জন্য এইদারটা কি হবে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কিন্তু এখানে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হবে, নাউন আসছে সরাসরি এইদারের পরে না। সো এই ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ কি হবে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা এরপরে আসো তোমার none have done the work, none of them have done the work. সো একটা নান এখানে ইনডিফিনিট আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, এই পার্থক্যটা একটু দেখি তারপর এখানে আমরা আসি। আগে জিনিসটা উদাহরণ থেকে সরাসরি বুঝি। none have done the work, কেউই কাজটা করতে পারে না, তাহলে দেখো কেউই করতে পারে না, তাহলে এখানে ইনডিফিনিট প্রোনাউন। ঠিক আছে, none have done the work, কেউই কাজটা করে নাই। ঠিক আছে, অনির্দিষ্টতা বোঝাইতেছে যে কেউই কাজটা করে নাই, কাদের মধ্যে কে এরকম কোনো কিছু না। ঠিক আছে, সো এই ক্ষেত্রে ইনডিফিনিট প্রোনাউন। কিন্তু যদি বলি নান অফ দেম হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি প্রথমে নির্দিষ্টতা নিয়ে আসলাম। দেখো অনির্দিষ্টতা বোঝালে ইনডিফিনিট, আর ইনডিফিনিট এবং ডিস্ট্রিবিউটিভের মধ্যে পার্থক্যটা কি, ডিস্ট্রিবিউটিভ হচ্ছে আগে নির্দিষ্টতা নিয়ে আসবে এরপরে ওটার মধ্যে ভাগ বোঝাবে। যেরকম নান অফ দেম মানে কি একটা সংখ্যক মানুষকে বোঝাইতেছে, তাই না, ধরো 50 জন বা 60 জন আছে, সো ওই 50 জনকে বোঝাইতে আমরা দেম ইউজ করলাম।
ঠিক আছে? তাহলে 50 জনকে আমরা বোঝাতে দেম ইউজ করলাম, তার মানে কি আগে তোমার ডেফিনিট করে নিলাম, নির্দিষ্টতা বোঝাইলাম, এরপরে নির্দিষ্টতা বোঝানোর পরে ওদের মধ্যে কেউই না, এই জন্য না, ঠিক আছে? ওদের মধ্যে কেউই না, সো ওদের মধ্যে কেউই না, সো ওদের মধ্যে কেউই না, এটা কি ডিস্ট্রিবিউট করে দিচ্ছে না, এই জন্য পরেরটা কি হয়েছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হয়েছে, ঠিক আছে? সো এখন আমরা এটা বুঝছি, এটা কেন ইনডিফিনিট হলো, এটা কেন ডিস্ট্রিবিউটিভ হলো, এটা বুঝছি। প্রথমটা অনির্দিষ্টতা, নান হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অনির্দিষ্টতা ইনডিফিনিট। তারপর নান অফ দেম, আগে নির্দিষ্ট করে নিলাম যে এদের মধ্যে, ঠিক আছে, ওদেরকে বুঝাইতেছি, এজন্য দেম। এরপর তাদের মধ্যে কেউই না, এজন্য কি বোঝাইছি, কি বসেছি এখানে, নান বসাইছি, ঠিক আছে? এখন তাহলে নোটটা কি দেখো, নোটটা হচ্ছে বোথ, সাম, সেভারাল, মোস্ট, নান, এনি। এরা যখন একাকী বাক্যের সাবজেক্ট হিসেবে থাকে তখন এরা ইনডিফিনিট প্রোনাউন হয়, কিন্তু এগুলোর পরে যদি অফ থাকে, এগুলোর পরে কি থাকতে হবে, অফ থাকতে হবে, যেরকম পরেরটাতে আছে অফ থাকে, অফ থাকলে কি হয়ে যাবে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে। যদি অফ থাকে তাহলে হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর যদি এই যে বোথ, সাম, সেভারাল, মোস্ট, নান, এনি এগুলোর পরে যদি অফ না থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হয়ে যাবে ইনডিফিনিট প্রোনাউন। তাহলে এখানে কি অফ আছে, ইনডিফিনিটের ক্ষেত্রে অফটা কিন্তু নাই, অফ না থাকলে ইনডিফিনিট, আর যদি অফ থাকে তাহলে কি হয়ে যাবে, ডিস্ট্রিবিউটিভ। তার মানে কি অফ আছে হবে ডিস্ট্রিবিউটিভ। জিনিসটা প্রথমে কি জিনিস আমরা বুঝছি, এরপর তুমি যদি মনে রাখতে হয় কীভাবে মনে রাখবা, যদি অফ থাকে তাহলে হবে ডিস্ট্রিবিউটিভ, অফ না থাকে তাহলে কি হবে, ইনডিফিনিট, ঠিক আছে? আর শব্দগুলো কি, বোথ, সাম, সেভারাল, মোস্ট, নান, এনি, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমার ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এটা কি প্রেজেন্ট। তাহলে দেখো সিঙ্গুলার নাউনের পূর্বে, এটা হচ্ছে কারেকশন, এখন আমরা কারেকশন দেখতেছি, ঠিক আছে? সো আমি কি বলছিলাম, প্রোনাউনের আইডেন্টিফিকেশনের সাথে সাথে কারেকশনও পড়বো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও পড়বো, ঠিক আছে? এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কারেকশন না, কারেকশন আমরা পড়ছি। আচ্ছা, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার নাউনের পূর্বে ইচ অথবা এভরি থাকে, তাদের ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। তার মানে সিঙ্গুলার নাউন, বয় হচ্ছে সিঙ্গুলার, গার্ল সিঙ্গুলার, তাদের পূর্বে কি বসছে, ইচ বসছে, বুঝছো? সিঙ্গুলার নাউনের পূর্বে যদি সিঙ্গুলার ইচ বসে তাহলে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে দ্য বয় অ্যান্ড ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ প্রেজেন্ট, এভরি ম্যান অ্যান্ড এভরি ওম্যান, তারপর কি হবে, ডাজ দ্য ওয়ার্ক, ঠিক আছে? যেরকম ম্যানের যদি আমরা প্লুরাল লিখি তাহলে কি লিখতাম, মেন লিখতাম, ওম্যানের প্লুরাল লিখলে কি লিখতাম, উইমেন লিখতাম, ঠিক আছে? তার মানে এখানে কোন রূপ বসছে, সিঙ্গুলার রূপ বসছে, যেহেতু সিঙ্গুলার রূপ বসছে এই জন্য ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে, খুবই সহজ। এরপর আসো, এইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, এর ক্ষেত্রে ভার্ব সবসময় নাউন অনুযায়ী বসবে, ঠিক আছে? কোন নাউন, পরের যে নাউনটা আছে সেটা অনুযায়ী বসবে। এক্ষেত্রে নাউন আসলে দুইটা হয়, কিন্তু পরের যে নাউন সেটা অনুযায়ী ভার্ব বসবে, ঠিক আছে? এবং একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমরা একটু পরে দেখবো, এখানের ক্ষেত্রে এমনভাবে তোমাকে নাউনটা সাজাইতে হবে, কারেকশনে আবার আসতে পারে যে প্রথম নাউনটা সবসময় যদি একটা সিঙ্গুলার হয় এবং একটা প্লুরাল থাকে তাহলে প্রথম নাউনটা কি হবে, সিঙ্গুলার হবে, ঠিক আছে? আর সেকেন্ড যে নাউনটা, পরের যে নাউনটা তুমি লিখবা সেটা লিখবা হচ্ছে প্লুরাল, ঠিক আছে? যদি তোমার সিঙ্গুলার এবং প্লুরাল দুই রকমই থাকে, কারেকশনের ক্ষেত্রে একটু পরে আমরা দেখবো, সমস্যা নেই, একটু পরে ওটা দেখবো, ঠিক আছে? একটু পরে আরো ক্লিয়ার হবে, জাস্ট এখানে আগে আসো। এদার হি অর আই ড্যাশ প্রেজেন্ট, এখানে দেখো দুইটাই সিঙ্গুলার, সো এই রুল এখানে খাটবে না, ঠিক আছে? একটা সিঙ্গুলার একটা প্লুরাল হইতে হবে, তখন আমরা ওই রুলটা খাটাবো। সো দেখো এইদার ডট ডট অর থাকলে পরের যে নাউন সেটা অনুযায়ী ভার্ব বসে, তাহলে এইদার হি অর আই, এটা পরের ভার্বটা কি, পরের নাউনটা কি আই, তাহলে এটা অনুযায়ী কি বসবে, এম বসবে, প্রেজেন্ট। তাহলে দেখো এইদার ডট ডট অর থাকলে, নেইদার ডট ডট নট থাকলে পরের যে নাউনটা, পরের নাউন অনুযায়ী কি বসছে, ভার্ব বসছে। সো পরের নাউন অথবা প্রোনাউন, প্রোনাউন, ঠিক আছে? নাউন বলছে এতক্ষণ, পরের যে প্রোনাউন সেটা অনুযায়ী কি হবে, ভার্ব বসবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? পরের প্রোনাউন অনুযায়ী, সো পরে যে আয়ের সাথে কি বসে, এম বসে, ঠিক আছে? এরপর আসো, এই যে এটা বলতেছিলাম যে একটা যদি সিঙ্গুলার থাকে আর একটা যদি প্লুরাল থাকে, যেরকম হিজ ব্রাদার্স করিম, তাহলে এখানে করিম যেটা, করিমটা হচ্ছে একটা সিঙ্গুলার, ঠিক আছে? করিম হচ্ছে সিঙ্গুলার, নাউন অথবা প্রোনাউন দুইটাই হইতে পারে, ঠিক আছে? আবার ব্রাদার্স এটা কি, ব্রাদার্স হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? এবং এটা কি, এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে? প্রোনাউন দরকার নেই, আমাদের প্লুরাল এটা জানলেই হয়েছে, এটা হচ্ছে প্লুরাল। তাকে একটা সিঙ্গুলার একটা প্লুরাল যদি থাকে, একটা সিঙ্গুলার একটা প্লুরাল যদি থাকে তাহলে আমরা এমনভাবে লিখবো যে প্রথমটা যেটা সেটা হচ্ছে কি হবে, সিঙ্গুলার হবে, পরেরটা যেটা সেটা কি হবে, প্লুরাল হবে, ঠিক আছে? আচ্ছা,
এটা নাউন অথবা প্রোনাউন দুইটাই হইতে পারে। ওকে, প্রথম নাউন অথবা প্রোনাউন। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা এমনভাবে সাজাবো যে ইদার তাহলে হিজ ব্রাদার্স, এটা হচ্ছে প্লুরাল, তাহলে পরে যাবে। তাহলে ইদার করিম, যেহেতু করিম যেহেতু সিঙ্গুলার এর জন্য আগে আসবে, ইদার করিম অর হিজ ব্রাদার্স, ইদার করিম অর হিজ ব্রাদার্স। এখন কি পরের যে তোমার প্রোনাউন অথবা নাউন সেটা অনুযায়ী ভার্ব হয়, তাহলে হিজ ব্রাদার্স এটা কি প্লুরাল, এই জন্য কি বসবে, আর বসবে, আর প্রেজেন্ট। ওকে, ডান। এই কারেকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা এবং এর আগে যেটা পড়লাম আমরা, ঠিক আছে? ঠিক আছে, এরপর চলে আসো ইনডিফিনিট প্রোনাউনে আমরা চলে আসছি। আমাদের কিন্তু আর বেশি নাই, আমাদের সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগবে। ওকে, তাহলে ইনডিফিনিট যেটা কি অনির্দিষ্টতা বোঝাবে, যেরকম নান হ্যাজ ডান দ্য ওয়ার্ক, অনির্দিষ্টতা বোঝাইছে। তারপর অল অফ দেম আর জেন্টাল, সো এই জিনিসগুলা এটা হচ্ছে ইনডিফিনিট। কে মানে নান হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কেউ কাজটা করে নাই, কারা কাজ করে নাই আমরা কিছুই জানি না, একদম অনির্দিষ্টতা। ঠিক আছে, সো এই ক্ষেত্রে এটা কি হবে, ইনডিফিনিট প্রোনাউন হবে। ওকে, তারপর আসো অন অফ দেম ইজ হ্যাপি, অন শুড ডু অনস ডিউটি। সো এই অন যেটা অথবা অন অফ দুইটার ক্ষেত্রেই কিন্তু তোমার ইনডিফিনিট প্রোনাউন। আমরা একটু আগে দেখে আসছি যে অফ থাকলে হয় ডিস্ট্রিবিউটিভ, অফ না থাকলে হয় ইনডেফিনিট। ওটা কিন্তু ওইখানে কিন্তু অন ছিল না, ঠিক আছে, ওখানে ছিল নান, নান, ঠিক আছে, আর এটা কি অন। সো অনের ক্ষেত্রে কি হবে, অনের ক্ষেত্রে অন হোক অথবা অন অফ হোক, দুই ক্ষেত্রে কি হবে, ইনডিফিনিট প্রোনাউন হবে। ঠিক আছে, অন অথবা অন অফ দুই ক্ষেত্রে ইনডিফিনিট প্রোনাউন। কিন্তু আমরা চলো এইখানে যেটা দেখছি যে এটা কি বোথ, সাম, সেভারাল, মোস্ট, নান, এনি, এখানে কি অন আছে, অন কিন্তু নাই। ঠিক আছে, অন এবং অন অফ দুইটার ক্ষেত্রেই কিন্তু মনে রাখতে হবে, দুইটার ক্ষেত্রে আমাদের কি ইনডিফিনিট প্রোনাউন। ঠিক আছে, এবং অল অফ, এই অলটাও কিন্তু এখানে ছিল না। ঠিক আছে, অলটাও কিন্তু ছিল না, যে যাদের পরে অফ বসলে ডিস্ট্রিবিউটিভ হয়। সো ওই কয়টা ওয়ার্ড আমাদের মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, তারপর নোবডি ইজ প্রেজেন্ট, ইনডিফিনিট। তারপর সাম অফ দেম হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা ডিস্ট্রিবিউটিভ। কেন, কারণ দেম তাদের মধ্যে কিছু সংখ্যক কাজটা করছে, সো এই ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ, বুঝছো। এবং নোবডি ইজ প্রেজেন্ট, কেউই প্রেজেন্ট না, সো একদম অনির্দিষ্ট। ঠিক আছে, অনির্দিষ্ট করে বোঝাইছে, এই জন্য এখানে কি হবে, ইনডিফিনিট প্রোনাউন হবে। ওকে, আচ্ছা, তারপরে আই ডোন্ট ফাইন্ড এনি, ইনডিফিনিট। আই ডিডেন্ট বাই এনি, ইনডিফিনিট। তাহলে এই যে এনি, আই ডিডেন্ট ফাইন্ড এনি, এনি কি, তারপর আই ডিডেন্ট বাই এনি, আমি কিছুই কিনে নাই, এনি কি। ঠিক আছে, এটা তো মানে বলতেছে না যে এনি পেন, এনি বুক, এরকম কোনো নির্দিষ্ট করে কোনো কিছু নাই। ঠিক আছে, জাস্ট এনি বোঝাইছে, এই জন্য এটা কী হবে, ইনডিফিনিট প্রোনাউন হবে। ওকে, তারপর মেনি অফ দেম আর প্রেজেন্ট, তাদের মধ্যে অনেকে প্রেজেন্ট ছিল, কিন্তু তোমার হচ্ছে কারা কারা প্রেজেন্ট ছিল, মেনি অফ দেম, কিন্তু কারা কারা প্রেজেন্ট ছিল নির্দিষ্ট তো করে নাই, তাই না, এই জন্য কী হবে, ইনডিফিনিট হবে। আই হ্যাভ মেনি বুকস, এখানে দেখো এই বুকসটা কি, বুকসটা হচ্ছে নাউন, নাউনের ঠিক পূর্বে বসছে, এই জন্য এটা কী হয়ে যাবে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কোনো প্রোনাউন না, এটা খেয়াল রাখতে হবে, এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবং তোমাদের মধ্যে একটু গোলমাল লাগতে বলে ডিস্ট্রিবিউটিভ নিয়ে এবং ইনডেফিনিট নিয়ে, এই দুইটা জিনিস আরেকটু ভালো করে দেখবা, যে কার পরে অফ থাকলে ডিস্ট্রিবিউটিভ হয়, কোন কোন শব্দের পরে অফ থাকলে ডিস্ট্রিবিউটিভ হয়, এটা কিন্তু আমরা দেখে আসছি। সো ওইগুলো বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো কি হবে, ইনডেফিনিট হবে, বুঝছো। তাহলে কোনগুলোর পরে অফ থাকলে ডিস্ট্রিবিউটিভ হয়, এই যে বোথ, সাম, সেভারাল, মোস্ট, নান, এনি, এখানে কি মেনি আছে, মেনি কিন্তু নাই। সো এগুলার পরে যদি অফ থাকে তাহলে হবে ডিস্ট্রিবিউটিভ, বুঝছো, এগুলার পরে অফ থাকলে ডিস্ট্রিবিউটিভ হবে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু না। যেরকম এই যে অন অফের ক্ষেত্রে, আবার দেখো মেনি, ঠিক আছে, মেনি অফ, তুমি বলতে পারো যে ভাই অফ আছে তো, কিন্তু এখানে তো মেনি, আমরা তো মেনি পড়ি নাই, তাই না। সো মেনির পরে অফ থাকলে এটা কি হবে, ডিস্ট্রিবিউটিভ হবে না, হবে কি, ইনডিফিনিট। ওকে, আচ্ছা, অ্যানাদার মানে হচ্ছে আরেকটা, আর আদার্স মানে হচ্ছে তোমার হচ্ছে অন্যান্য বাকি যারা আছে। ঠিক আছে, আচ্ছা, খুব সহজ জিনিস হচ্ছে অ্যানাদার হচ্ছে সিঙ্গুলার অর্থে, সিঙ্গুলার অর্থে হচ্ছে অ্যানাদার বসে। অ্যানাদার কোন অর্থে বসে, সিঙ্গুলার অর্থে বসে, অ্যানাদার হচ্ছে সিঙ্গুলার অর্থে বসে। আর তোমার হচ্ছে এই যে আদার্স যেটা, এটা হচ্ছে প্লুরাল অর্থে বসে। ঠিক আছে, জাস্ট এইটুকু মনে রাখলে তুমি হচ্ছে এই টিকটা মানে এই যে এমসিকিউটা এটা অ্যান্সার করতে পারবা। প্লিজ গিভ মি অ্যানাদার, এটা ইনডিফিনিট প্রোনাউন। শো মি অ্যানাদার, ইনডিফিনিট প্রোনাউন। অ্যানাদার কি, হ্যাঁ, শো মি অ্যানাদার হোয়াট,
অ্যানাদার কি অনির্দিষ্টতা বোঝাইছে, ঠিক আছে, এই জন্য এটা কি হবে তোমার হচ্ছে প্রোনাউন হবে। এই ক্ষেত্রে দেখো যে আই স কামাল জামাল অ্যান্ড সাম আদার্স অ্যাট ফেয়ার, তাহলে বাকি আদার্স মানে কি প্লুরাল, অনেকজনকে বোঝাইতেছে, তাই না? তাহলে কামাল জামাল এবং সাম আদার্স, কামাল জামাল একটা নির্দিষ্ট করে বলছে, কিন্তু বাকি যারা তাদেরকে তো নির্দিষ্ট করে নাম বলে নাই, তাই না? এই জন্য এটাকে ইনডিফিনিট প্রোনাউন, বুঝছো, এটা কি ইনডিফিনিট প্রোনাউন। সো আমরা ইনডিফিনিট প্রোনাউনের এক্সাম্পলটা দেখলাম। এখন দেখো এখানে শূন্যস্থানে কি বসবে, অ্যানাদার বসবে নাকি আদার্স বসবে। আই ডোন্ট লাইক দিস বুক, প্লিজ গিভ মি, এই বুকটা আমি পছন্দ করি না, আমাকে আরেকটা দাও, ঠিক আছে। এখন দেখো আরেকটা, এটা মানে আরেকটা যে বইটা দাও, এই বুকটা তো কিন্তু সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের পরিবর্তে কি বসবে, অ্যানাদার বসবে, ঠিক আছে। তাহলে প্লিজ গিভ মি অ্যানাদার। তারপর রেজা কামাল অ্যান্ড সামিরা আর রিডিং আ স্টোরি হোয়াইল ড্যাশ আর রাইটিং আ প্যারাগ্রাফ, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি রেজা করিম সামিরা তারা হচ্ছে একটা বই পড়তেছে বা স্টোরি পড়তেছে, গল্প পড়তেছে, হোয়াইল ড্যাশ আর রাইটিং আ প্যারাগ্রাফ, মানে বাকিরা কি করতেছে, প্যারাগ্রাফ লিখতেছে। তাহলে এখানে কি হবে, আদার্স হবে, যে বাকিরা কি লিখতেছে, প্যারাগ্রাফ লিখতেছে, তাহলে প্লুরাল অর্থে আদার্স হবে আর সিঙ্গুলার অর্থে অ্যানাদার হবে। ওকে, আচ্ছা আমরা লাস্টে দুইটাতে চলে আসছি, রিফ্লেক্সিভ এবং রেসিপ্রোকাল। খুবই সহজ, আমাদের এটা পড়তে জাস্ট 5 মিনিট সময় লাগবে, ঠিক আছে। রিফ্লেক্সিভ, সেলফ যুক্ত থাকলেই, সিঙ্গুলারের ক্ষেত্রে সেলফ, প্লুরালের ক্ষেত্রে সেলফ, তাহলে সেলফটা কি, সেলফটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে সেলফ আর প্লুরালের ক্ষেত্রে সেলফ এবং সেলফ যুক্ত থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে তার এক্সাম্পল, বাট এখান থেকে আমাদের কিছু কারেকশন আছে যেটা আমাদের শিখতে হবে। ওকে, তাহলে দেখো পার্সোনাল প্রোনাউন আই, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে, মাই সেলফ। উই থাকলে যেহেতু প্লুরাল এই জন্য সেলফস হবে, কি সেলফস, আওয়ার সেলফস, শি হার সেলফ, ইট সেলফ, দে দেম সেলফস, অন সেলফ। ওকে, তাহলে এখান থেকে সেলফ যুক্ত কোনটার পরিবর্তে কি বসে জাস্ট আমরা একটু দেখে ফেললাম। ওকে ডান। তাহলে এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউন সাধারণত মূল ভার্বের পরে বসে, আর তোমার ইমফ্যাটিক, এখানে রিফ্লেক্সিভ এবং ইমফ্যাটিক এই দুইটার মধ্যে পার্থক্য একটু জানতে হবে, যে কখন রিফ্লেক্সিভ প্রোনাউন হবে, কখন ইমফ্যাটিক প্রোনাউন হবে। কি কি পড়তেছে আমরা, রিফ্লেক্সিভের সাথে ইমফ্যাটিক। জিনিসটা কি, যখন এই সেলফ যুক্ত যেটা থাকবে সেটা যখন ভার্বের পরে বসবে, তাহলে ডু দেখো ভার্ব, তাহলে ভার্বের পরে যখন বসবে তখন এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে, ঠিক আছে। ভার্বের পরে বসলে রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপর দেখো আই মাই সেলফ ডু দ্য ওয়ার্ক, এখানে কি ভার্বের পরে বসছে, এখানে কিন্তু ভার্বের পরে বসে নাই। যদি সাবজেক্ট এবং অবজেক্টের পরে বসে, সাবজেক্ট অথবা অবজেক্টের পরে বসে, ঠিক আছে, তখন ওটা কি হয়ে যাবে, ইমফ্যাটিক প্রোনাউন হবে। ইমফ্যাটিক, ঠিক আছে। তাহলে খুবই সহজ জিনিসটা আমরা দেখি, যদি সাবজেক্টের পরে অথবা অবজেক্টের পরে ঠিক পরেই যদি সেলফ যুক্ত হয়ে থাকে, তাহলে ওটা থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ইমফ্যাটিক প্রোনাউন। কিন্তু যদি ডু এর পরে মানে ভার্বের পরে বসে তখন আমরা বলবো রিফ্লেক্সিভ। তাহলে ভার্বের পরে বসলে রিফ্লেক্সিভ, নাউন অথবা প্রোনাউনের পরে বসলে ইমফ্যাটিক। ভার্বের পরে বসলে রিফ্লেক্সিভ, নাউন অথবা প্রোনাউনের পরে বসলে ইমফ্যাটিক। এটা কি ইমফ্যাটিক, ঠিক আছে। এরপর আসো, তাহলে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন অথবা ইমফ্যাটিক প্রোনাউন কখনো সাবজেক্ট একা বসতে পারে না। তার মানে কি সাবজেক্ট ছাড়া মানে সে হচ্ছে একাই কখনো বসতে পারবে না, তার একটা সাবজেক্ট অথবা অবজেক্ট লাগবে, ঠিক আছে। তাহলে দেখো হিজ ব্রাদার অ্যান্ড মাই সেলফ ওয়ার প্রেজেন্ট, তাহলে এখানে ভুলটা কি, হিজ ব্রাদার অ্যান্ড আই মাই সেলফ, কারণ এ কখনো একাই বসতে পারে না, ঠিক আছে। আই মাই সেলফ ওয়ার প্রেজেন্ট, বুঝছো। তাহলে মাই সেলফ যেটা এই শব্দটা সেটার জন্য কোন সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা আমাদেরকে ফাইন্ড আউট করে লিখতে হবে, ঠিক আছে। তাহলে মাই সেলফ যেহেতু, তাহলে আই এর পরিবর্তে আমরা কি লিখি, আই সেলফ লিখি না, কিন্তু মাই সেলফ লিখি। তাহলে মাই সেলফ এটা কই থেকে আসছে, আই থেকে আসছে, সো আমাদেরকে আইটা লিখতে হবে, ঠিক আছে। এরপরে মাই সেলফ ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে কি সাবজেক্টটা কি হবে, মায়ের পরিবর্তে মায়ের সাথে কি বসে, আই বসে, ঠিক আছে। তাহলে আই মাই সেলফ ডু দ্য ওয়ার্ক। সো রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট ছাড়া কখনো একাই বসতে পারে না, রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট ছাড়া কখনো একাই বসতে পারে না, ঠিক আছে। তারপর দেখো হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক বাই হিমসেলফ, দে ওয়ার প্লেয়িং বাই দেমসেলফ। তাহলে বাই কখন, যখন কর্তা একজনই থাকবে, ঠিক আছে।
মানে এখানে কিন্তু অন্য আরেকজন নাই, হি সে নিজেই কাজ করতেছে, এই জন্য বাই হিমসেলফ। দে সে নিজেই খেলতেছে, বাই দেমসেলফ, মানে দে তারাই খেলতেছে। তারপর মাই মাদার, তারপর মাই মাদারে কিন্তু কুক করতেছে, তাহলে বাই হারসেলফ। ঠিক আছে, কর্তা একই কাজ, কর্তা একাই যখন কাজ করে, ঠিক আছে, এরকম ক্ষেত্রে কি হবে, বাই বসাবো আমরা। তাহলে হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক বাই হিমসেলফ, দে ওয়ার প্লেইং বাই দেমসেলফস, মাই মাদার কুকড রাইস বাই হারসেলফ। ওকে, আচ্ছা এরপরে দেখো কিছু ভার্ব আছে, এই ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাইতেই হবে। ঠিক আছে, কিছু ভার্ব আছে, কি কি, একটা হচ্ছে অ্যাভেল, তারপর হচ্ছে অ্যাবসেন্ট, অ্যাভেল, অ্যাবসেন্ট, অ্যাড্রেস, প্রাইড, অ্যাকসেপ্ট। সো এই ভার্বগুলো যেগুলো আছে, এই ভার্বের পরে কারেকশন আসলে এই ভার্বগুলোর পরে সবসময় কি বসাইতে হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন বসাইতে হবে। যেরকম আই অ্যাভেলড, আই অ্যাভেলড, আয়ের সাথে কি হয়, মাই সেলফ হয়, তাই না? সো আই অ্যাভেলড মাই সেলফ অফ দ্য অপরচুনিটি। তাহলে হি অ্যাবসেন্টেড হিমসেলফ, হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য মিটিং। ঠিক আছে, তাহলে দেখো এই যে অ্যাবসেন্ট, তারপর হচ্ছে অ্যাভেলড, এগুলো আছে, এই জন্য এটাকে কি বসাইছি, রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা জোর করে একটা নিয়ে আসছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, কিছু কিছু ভার্ব আছে যেগুলোর সাথে তুমি কখনোই রিফ্লেক্সিভ প্রোনাউন বসাইতে পারবে না, যেরকম অ্যাফোর্ড, তারপর রিল্যাক্স, কিপ, রেস্ট, স্ট্যান্ড, কমপ্লেন, ফিল, কনসেন্ট্রেট, ওয়ান্ডার। সো এগুলোর সাথে কখনোই তুমি কারেকশনে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে ওটাকে বাদ দিতে হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন তুমি বসাইতে পারবা না। যেরকম আই ফিল মাই সেলফ আনওয়েল, সো এখানে কি তুমি মাই সেলফ এটা বসাতে পারবা না, তাহলে কি হবে, আই ফিল আনওয়েল। ঠিক আছে, তারপর ইউ শুড নাও রিল্যাক্স ইউর সেলফ বা ইউ সেলফ, তাহলে এখানে কি ইউ সেলফ হবে না, তাহলে ইউ শুড নাও রিল্যাক্স দিয়ে ফুল স্টপ, এই যে ইউ সেলফ এটা কি হবে না। ঠিক আছে, ইউ শুড নাও রিল্যাক্স, তাহলে রিল্যাক্স তো নিজেই করে, তাই না, এই জন্য ইউর সেলফ আর বসাইতে হবে না। তারপর আই ফিল আনওয়েল, আমি তো নিজে আনওয়েল ফিল করতেছি, এই জন্য মাই সেলফ বসাইতে হয় না, বুঝছো? তাহলে এই যে তোমার ভার্বগুলো, এগুলোর সাথে যদি তোমার প্রোনাউন থাকে রিফ্লেক্সিভ প্রোনাউন, সেটা তুমি কেটে দিবা, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না। রেসিপ্রোকাল, যদি দুইয়ের মধ্যে পার্থক্য বোঝায় তাহলে কি হবে, হ্যাঁ ইচ আদার হবে। তাহলে দুইয়ের মধ্যে পার্থক্য বোঝাইলে, দুইয়ের মধ্যে যদি বোঝায় পার্থক্য, পারস্পরিক সম্পর্ক, সেটা হবে রেসিপ্রোকাল। দুইয়ের মধ্যে বোঝাইলে রেসিপ্রোকালের ইচ আদার হবে, আর দুইয়ের বেশি হলে কি হবে, অন অ্যানাদার। খুবই সহজ। সো এই দুইটাই হচ্ছে তোমার রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ, ইচ আদার, অন অ্যানাদার। দুইয়ের মধ্যে যদি সম্পর্ক বোঝায় ইচ আদার, দুইয়ের বেশি হলেই অন অ্যানাদার। খুবই সহজ, ইচ আদার দুই, অন অ্যানাদার দুইয়ের বেশি। ঠিক আছে, তাহলে দ্য টু বয়েজ হেট ইচ আদার, তাহলে দেখো দুইজন বোঝাইছে, এই জন্য কি বোঝাইছি, ইচ আদার বসাইছি। করিম অ্যান্ড রহিম, তাহলে দুইজন না, করিম এবং রহিম দুইজন, তাহলে কোয়ারেলড কি হবে, ইচ আদার হবে। দুইজনের মধ্যে কি বোঝাইছে, সম্পর্ক বোঝাইছে, এই জন্য ইচ আদার। আর দুইয়ের বেশি হলে কি হইতো, অন অ্যানাদার হইতো। ঠিক আছে, যেরকম 10 বয়েজ আর প্লেইং অন অ্যানাদার, ইউ, হি অ্যান্ড আই, তাহলে এই যে এখানে একজন ইউ, এখানে একজন দুইজন, এখানে একজন তিনজন, তাহলে দুইয়ের বেশি না, দুইয়ের বেশি বসলেই কি বোঝাবে, অন অ্যানাদার বসবে। ঠিক আছে, অন অ্যানাদার, তাহলে দুইয়ের মধ্যে হলে ইচ আদার, দুইয়ের বেশি হলেই অন অ্যানাদার। ওকে, তাহলে দেখো আমরা প্রোনাউন থেকে কত টাইপ প্রশ্ন আসতে পারে সবগুলো কিন্তু আমরা এখানে কভার করে ফেললাম একটা ক্লাসে। সো যারা নাউনের ক্লাস এখনও করো নাই, তারা নাউনের ক্লাসটা শেষ করবে, এবং প্রোনাউনের ক্লাসটা মোটামুটি 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মধ্যে, এত কম সময়ের মধ্যে আমরা একটা টপিক পুরোটাই শেষ করছি। ওকে, তাহলে তোমরা ক্লাসটা করে ফেলবা, এবং চাইলে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে পারো, কমেন্ট করতে পারো কেমন লাগলো তোমাদের। ঠিক আছে, তাহলে আমি বাকি ক্লাসগুলো নিতেও আরও কী হবো, মোটিভেটেড হবো। কারণ আমারও তো আসলে শিডিউল খুব টাইট, তাই না, আমার নিজেরও পড়াশোনা আছে, মেডিকেল লাইফ আছে। সো সব কিছু মিললে আমি তোমাদের ফ্রি কন্টেন্ট দেওয়ার ট্রাই করতেছি তোমাদের নিজেদের জন্যই। ওকে, সো তোমরা রিভিউ দিলে আমি আরও মোটিভেটেড ফিল করবো। ওকে, এবং নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সবগুলো যদি পার্টস অফ স্পিচের যেগুলো আছে এগুলো যদি শেষ হয়ে যায়, এরপর আমরা প্র্যাকটিস সেশন করবো। ঠিক আছে, প্র্যাকটিস সেশন মানে কি, একই সাথে বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি সবগুলো ইন্ডিভিজুয়ালি পড়ে এরপর আমরা সেটাতে যাব। ওকে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।